আজকে আবার সেটাই আবার রিপিট করার জন্য চেষ্টা করছি। নিয়ে আসছি দুটো লেকচারে, আমি আপলোড করছি, দেখো তো যাই গেছে কিনা তোমাদের কাছে। আচ্ছা, আমি যেহেতু আমি লেকচারটা ইয়েটা যেহেতু ছবিটা যখন ভেঙে যাচ্ছে পিডিএফ এ, আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করি। হ্যাঁ, ওয়ার্ড ফাইলটা দিয়ে দেখানোর চেষ্টা করি। সেটা হলো কোনো অসুবিধা নাই। ছবিগুলো ভাঙলো যে খুব একটা যে বেশি ভাঙছে তা না, এটা অসুবিধা হওয়ার কথা না, তারপরেও আচ্ছা আমরা শেয়ার করছি ওয়ার্ড ফাইল। দেখা যাচ্ছে কি, তোমাদের কি ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে? যেটা আমি শেয়ার করলাম এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে যে লেকচারটা এখানে এই জন্য এটাকে বারবার রিপিট করছি যে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, 1.5 থাকবে, এবং এইগুলো তোমার শুধু লেকচারের জন্য লেকচার তা না, প্র্যাকটিক্যাল ডিজাইনের জন্যও, মাইক্রোওয়েভ সার্কিট ডিজাইনের জন্যও তোমার কাজে লাগবে। যদি তোমরা কেউ রিসার্চে কোনো মাইক্রোওয়েভ সার্কিট নিয়ে কাজ করো, সেগুলোর এইখানে এই বেসিক জিনিসগুলো তোমার কাজে লাগবে। সেই জন্যে এই লেকচারটা ইম্পর্টেন্ট, এবং ইয়ে করতে হবে, যেটাকে তোমরা চেষ্টা করবা যতদূর সম্ভব এটাকে হজম করার। আচ্ছা, আমি প্রথমে ইন্ট্রোডাকশনে গতকাল একটু বোধহয় বলে গেছিলাম, আবার একটু রিভিউ করে চলে যাচ্ছি তাড়াতাড়ি তোমাদের সুবিধার জন্য। আমাদের জেনারেলি একটা মাইক্রোওয়েভ লিঙ্কের এই হলো ছবি, একটু ছোট করে আনলাম সব পুরাটা আনার জন্য। দেখা যাচ্ছে নিশ্চয়ই? দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, এই ছবিতে খেয়াল করে দেখো যে বাম দিকে হলো ট্রান্সমিটার, এই মাঝখানের এই অ্যান্টেনার এই অংশ থেকে শুরু করে বাম দিকটা হচ্ছে ট্রান্সমিশন সেকশন, আবার ডান দিকের এই রিসিভার একটা বক্স আছে, তারপরে এই সব একটা অ্যান্টেনার একটা টাওয়ার আছে, এই এটা নিয়ে ডান দিকের এই অংশটা হচ্ছে রিসিভিং সেকশন। মাঝখানে এই একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনায় সিগন্যাল যাচ্ছে থ্রু এয়ার। এই হচ্ছে কমপ্লিট মাইক্রোওয়েভ রিলে সিস্টেম অথবা মাইক্রোওয়েভ লিঙ্কের ছবি বা মাইক্রোওয়েভ কমিউনিকেশনের ছবি, মাইক্রোওয়েভ কমিউনিকেশন। এখন তুমি যদি আমার জিজ্ঞেস করো যে মাইক্রোওয়েভ কমিউনিকেশন কেন, অন্য কমিউনিকেশনও তো আছে। হ্যাঁ, মাইক্রোওয়েভ কমিউনিকেশন হচ্ছে ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কমিউনিকেশন, যেখানে আমরা রিলায়েবলি একটা জায়গা থেকে আরেক জায়গায় সিগন্যাল পৌঁছাইতে পারি। সেজন্য আমার যে জিনিসটা দরকার সেটা হলো একটা ট্রান্সমিটিং সেকশন আর একটা রিসিভিং সেকশন। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে, ট্রান্সমিশন সেকশনের যে অ্যান্টেনা সেটা কিন্তু রিসিভিং অ্যান্টেনার একদম লাইন অফ সাইট, চোখে চোখ রাখার মতো যদি না তাকায়া থাকে, তাহলে কিন্তু ট্রান্সমিটিং সিগন্যাল রিসিভিং অ্যান্টেনাতে পৌঁছাবে না। এই একটা প্রবলেম ছাড়া বাকি সব অ্যাডভান্টেজ এখানে পাওয়া যায়। সেগুলো কি? সেগুলো হলো হাই ফ্রিকোয়েন্সি, যে সুবিধাটা সেটা আমরা এখানে পাবো। হাই ফ্রিকোয়েন্সি কেন? হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে নর্মালি দেখা যায় আউটপুট অফ ট্রান্সমিশন সেকশন যে ডিভাইসটা সেটা হচ্ছে অ্যান্টেনা। একদম শেষ যে যন্ত্রটা, শেষ যে ডিভাইসটা ট্রান্সমিশন সেকশনের, সেটা হলো অ্যান্টেনা। আবার রিসিভিং সেকশনের সবচেয়ে প্রথম যে ডিভাইসটা সেটাও কিন্তু অ্যান্টেনা। ফলে ওই ফ্রিকোয়েন্সি যদি হাই হয়, অ্যান্টেনার সাইজ ছোট হয়ে আসে। তাতে
এই যে আমাদের মিডিয়াম ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সি, তারপরে আরেকটু হাই, আরেকটু ভেরি হাই, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে আবার সেটার পরে আবার আমরা চলে যাই মিলিমিটার ওয়েভ। মাইক্রোওয়েভের পরে একটা হচ্ছে মিলিমিটার ওয়েভ, মানে আরো উপরে। তারপরে চলে যায় অপটিক্যাল ফ্রিকোয়েন্সি ব্যান্ড। যত আমরা উপরে যাব তত আমাদের অ্যান্টেনা ছোট হয়ে আসবে, কিন্তু অ্যান্টেনা ছোট হলো, ডিভাইসের সাইজ বা স্ট্রাকচার ছোট হলো, সেটার দিক দিয়ে আমরা সুবিধা পাইলেও আরেকটার দিক দিয়ে আমরা সুবিধা পাই না। সেটা কি? সেটা হচ্ছে 1 নম্বর প্রবলেম তো বলেই গেলাম, লাইন অফ সাইট তোমার হতে হবে অ্যান্টেনা গুলো। 2 নম্বর সাইজ হচ্ছে সার্কিট ডিজাইন। যত হাই ফ্রিকোয়েন্সিতে চলে যাবা তত সার্কিট কমপ্লিকেটেড এবং ভেরি ভালনারেবল টু নয়েজ। ভালনারেবল টু নয়েজ মিনস নয়েজের দ্বারা যে কোনো সময় সে এফেক্টেড হতে পারে। সেইটাকে কেয়ারফুলি, হ্যাঁ, এক্সপার্টাইজ ডিজাইন দিয়ে যদি ওটাকে আমরা অ্যাভয়েড করি, তাহলে দেখা যাবে সবচেয়ে ভালো কমিউনিকেশন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সিতে এই সমস্ত প্রবলেমগুলো প্রায় থাকে এবং অনেক সময়ই দেখা যায় এদেরকে এলিমিনেট করা বা এদেরকে অ্যাভয়েড করা সম্ভব হয় না। সেই জন্য আমরা মাইক্রোওয়েভ লিঙ্ক প্রেফার করি, ঠিক আছে, কিন্তু মাইক্রোওয়েভ লিঙ্কের যে ইয়েগুলো, ডিভাইস গুলো আমাদের লাগে একটা পুরো একটা কমপ্লিট সিস্টেমে, সেটার জন্য এই ছবিতে আমি অলরেডি দেখাইলাম যে এখানে যে যে জিনিসগুলো লাগে এক একটা সেকশনে, ট্রান্সমিশন সেকশনে লাগে ট্রান্সমিটিং। প্রথমে একটা ইনপুট সিগন্যাল, এটা গান হতে পারে, ছবি হতে পারে, যে কোনো একটা ক্যামেরা দিয়ে একটা ছবি বা কিছু একটা নিয়ে তুমি ট্রান্সমিশন সেকশনে দিলা, এখানে সিগন্যালটা প্রসেসিং হয়। এই সিগন্যালটা প্রসেসিং হয়ে এই যে একটু হলুদ কালার বলো বা একটু কি বলবো, কি এটাকে ব্রাউন কালার বলো, এই ব্রাউন কালারটা হচ্ছে আসলে ট্রান্সমিশন লাইন। তার মানে এই রুম থেকে একটা কেবল দিয়ে, ওয়েভ গাইড দিয়ে সিগন্যালটাকে অ্যান্টেনা পর্যন্ত নিয়ে যেতে হয়। এই জন্য উদ্দেশ্য হচ্ছে ট্রান্সমিটিং বা প্রসেসিং ইউনিটের এবং অ্যান্টেনার মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা 10 মিটার, 20 মিটার, 50 মিটার, যাই হোক, এখানে আমরা ট্রান্সমিশন চাই না। এখানে আনওয়ান্টেড ট্রান্সমিশনটাকে বন্ধ করার জন্য এখানে ওয়েভ গাইড ইউজ করা হয়, যে ওয়েভ গাইড অলমোস্ট মানে অল্প কিছু অ্যাটেনিউট করা ছাড়া বাকি এই ট্রান্সমিটিং অ্যান্টেনার যে প্রসেসিং ইউনিটের যে অ্যান্টেনার, প্রসেসিং ইউনিট বা ট্রান্সমিটিং সেকশনের সিগন্যাল গুলিকে অ্যান্টেনা পর্যন্ত অলমোস্ট 80 থেকে 85% নিয়ে যায়। বাকি ওখান থেকে আবার এটা ট্রান্সমিট হয়ে যায়, সেখানে সব ট্রান্সমিট হয় না, সেখান থেকে আবার প্রায় 50% লস হয়ে বাকিটা ট্রান্সমিট হয়। এইভাবে আবার এখানেও কনভার্সনের সময় আমরা যা এখানে ইন্টারসেপ্ট করলো, এই অ্যান্টেনাতে যেটুকু ইন্টারসেপ্ট করলো সেইটুকু পুরোটা আবার কনভার্ট হয় না, কিছুটা রিফ্লেক্ট করে, বাউন্স ব্যাক করে সিগন্যাল, বাউন্স ব্যাক করে কিছুটা, এখানে যেগুলো অ্যাবজর্ব হয় তার মধ্যে আবার এই ট্রান্সমিশন লাইন দিয়ে রিসিভিং সেকশনে এসে পৌঁছায়। কি জন্য? সিগন্যাল ইউজারের কাছে পৌঁছানোর জন্য, প্রসেসিং করার জন্য এখানে এসে পৌঁছায়। এখান থেকে ডিমডুলেশন প্রসেসিং করে এটা, যদি একটা মনে করে একটা বক্তৃতা হয় যেটা আমরা স্পিকারে দেব, তখন একটা স্পিকার হলো তার আউটপুট লোড, সেখানে কথাটা চলে যাবে, এখানে কথা হচ্ছে, এখানে সেটা শোনা যাবে। ছবি যদি হয় একটা মনিটর লাগবে, মনিটরের মধ্যে আমরা ভিডিওটা দেখতে পাবো। তো এই যে ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইন সম্বন্ধে এখন আজকে আমরা পড়বো। এখানে আছে হাই ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিশন লাইনগুলোর বিহেভিয়ার কিরকম সেটাই দেখব। একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনায় ওপেন এয়ারের মধ্য দিয়ে কিভাবে সিগন্যাল যায় সেটার হলো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশনের মধ্যে কিছু কিছু পড়ে আসছি। তো সেখানে আমরা শুধু কেবল এয়ারের মধ্য দিয়ে ওয়েভ প্রপাগেশন হলো এটা না, এই ওয়েভ প্রপাগেশন যদি এখানে যদি মনে করো এখানে যদি গ্লাস হতো তাহলে গ্লাসের ভিতর দিয়ে কিভাবে যাবে, যদি এখানে কপার কন্ডাক্টর হতো তাহলে কিভাবে যাবে, এই এখন এয়ার আছে, এয়ারের ভিতর দিয়ে এভাবে বিভিন্ন মিডিয়ামের ভিতর দিয়ে কিভাবে যায় সেটাও আমরা পড়ে ফেলছি।
এয়ারের ভিতর দিয়ে যেটা যাচ্ছে এক অ্যান্টেনা থেকে আরেক অ্যান্টেনা, সেটা আমাদের মাইক্রোওয়েভ লিঙ্কে কাজে লাগে। খুব বেশি আমরা এটাকে অ্যাপ্লাই করব। এরপরের আমাদের আরেকটা টপিকস রয়ে গেছে অ্যান্টেনা, সেটা আমরা পরবর্তীতে পড়বো। আজকে আমরা কনসেন্ট্রেট করব ট্রান্সমিশন লাইনের উপর। তো এইখানে একটা বেসিক একটা জিনিস, এখানে ইম্পর্টেন্ট একটা লাইন হলো, এখানে আমি লিখছি, দেখো এটা খুব মানে তোমাদের খুব জানা দরকার। সেটা হলো দিস বেসিক কম্পোনেন্টস, বলতে যে উপরের কম্পোনেন্ট গুলো যেগুলো বললাম, এই ওয়েভ গাইডিং অ্যান্টেনা আর যাই বলো না কেন, ট্রান্সমিশন লাইন, এগুলো these basic components exist in every radio communication system. রেডিও মানে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে, এই প্রত্যেকটা কমিউনিকেশন সিস্টেমে এই জিনিসগুলো থাকে, whether it is low frequency or of high frequency, লো ফ্রিকোয়েন্সি হোক আর হাই ফ্রিকোয়েন্সি হোক, এই জিনিসগুলো আমাদের থাকে একটা কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, এবার আমরা একটু ডিটেলসে যাই। সেটা হচ্ছে, আমি গত ক্লাসেও বলেই গেছি, এই ট্রান্সমিশন লাইনগুলো, এই ট্রান্সমিশন মিডিয়াম বা ট্রান্সমিশন মিডিয়ামটা বলো আর লাইন বলো, এটা ফ্রিকোয়েন্সির সাথে স্ট্রাকচারটা চেঞ্জ হয়। তো ধরো অপারেটিং ফ্রিকোয়েন্সি যদি 50-60 হার্টজ হয়, তখন আমাদের কেবলগুলো একরকম হবে। এই যে টুইস্টেড পেয়ার কেবল এখানে দেখাই গেছি, এই একটা, আবার এই ধরনের একটা, এগুলো হচ্ছে এসি বা পাওয়ার কেবল বা ফ্রিজ, এগুলোতে ব্যবহার করে পাওয়ার কেবল হিসেবে, বা কম্পিউটারে ব্যবহার করে এই রিলায়েবল পাওয়ার সাপ্লাই এর জন্য। আর এইটা হচ্ছে অর্ডিনারি আমাদের পাওয়ার কেবল, আমাদের একটা বাতি, একটা ফ্যান কানেকশনের জন্য। এগুলো কিন্তু ট্রান্সমিশন লাইন লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 50-60 হার্টজ এই রেঞ্জে কাজ করবে, 50-60 হার্টজ। যদি ফ্রিকোয়েন্সি আরেকটু বেড়ে যায়, মনে করো একটা ফ্রিকোয়েন্সি 500 মেগাহার্টজ, এই রেঞ্জে 500 মেগাহার্টজের একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ 500 মেগাহার্টজ, তখন এটা মনে করো আমাদের একটা অ্যান্টেনা ওয়্যার, এই অ্যান্টেনা ওয়্যারের ক্যারেক্টারিস্টিক্স তখন হবে এইরকম, এই ফ্ল্যাট অ্যান্টেনা ওয়্যার। এই যে এটা হতে পারে এয়ার, এটার মধ্যে শুধু এয়ার আছে, মাঝখানে এয়ার, আর এই একটা কপার ওয়্যার, এই একটা কপার ওয়্যার। আবার এইখানে হচ্ছে এর মাঝখানে পলিথিন দেওয়া বা ডাইলেকট্রিক দেওয়া, আর এখানে একটা কপার কন্ডাক্টর, এখানে একটা কপার, এগুলো ফ্ল্যাট ওয়্যার। এগুলো সাধারণত অ্যান্টেনার ফিড হিসেবে কাজ করে, অ্যান্টেনা বা টেলিভিশন এইগুলোতে এগুলো ব্যবহার করা হয় ফ্ল্যাট অ্যান্টেনা। ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 মেগা প্লাস মাইনাস, 500 মেগাহার্টজ প্লাস মাইনাস। আচ্ছা, এরপরে যদি ফ্রিকোয়েন্সি 5 গিগার নিচে হয়, 500 এর উপরে, তখন আরো ভালো একটা কেবল সেটা আমরা ব্যবহার করি, আরো একটা ট্রান্সমিশন লাইন, সেটা হলো কোয়েক্সিয়াল কেবল। সেটা আরো ভালো কাজ করে, আপ টু 5 গিগা পর্যন্ত, সেটা হলো কোয়েক্সিয়াল কেবল। তারও ছবি এখানে দেওয়া আছে। কোয়েক্সিয়াল কেবলের পরে যদি সিগন্যাল ফ্রিকোয়েন্সি যদি এই রেঞ্জে হয়, হ্যাঁ, এখানে বোধহয় এই রেঞ্জটা বোধহয় মাইনাস লেস দেন হবে, এফ লেস দেন 30 গিগা, তার মানে এইরকম একটা সাইন হবে। আচ্ছা, 5 এর উপরে এবং স্যার ওটা ঠিকই ছিল স্যার। ঠিকই ছিল। হ্যাঁ, মানে উল্টা দিক থেকে লিখছে তো সেই কারণে। ও আচ্ছা, ওইভাবে লিখলে এফ, জি স্যার, লেস দ্যান 30 আর হচ্ছে গ্রেটার দ্যান 5। ঠিক আছে, এইটাই ঠিক আছে। মানে স্যার তীরের এফটা হচ্ছে আমার ভ্যারিয়েবল, এফটা হচ্ছে ভ্যারিয়েবল, বুঝছো? এফ এফ এর ভ্যালু লিমিট দেওয়া আছে, এফ এর ভ্যালু ভ্যারিয়েবল কতটুকু যেতে পারবে, 5 এর উপরে যেতে পারবে, 30 এর উপরে যেতে পারবে না, নাকি? স্যার তীরের মাথাটা মানে যে দিকটা বড় ওইটা হচ্ছে গিয়ে বড় মিন করে, আর ছোটটা হচ্ছে গিয়ে ছোট মিন করে। সো 30 তো বড় না, তাহলে ওইদিকে বড় সাইডটা হবে, খোলা সাইডটা। তাহলে এফ গ্রেটার দেন 30। হ্যাঁ, এটা হয়ে গেল আর কি। এখন হয়ে গেল 30 এর উপরে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আর আগেরটা ছিল বোধহয় এরকম, তার লেস মানে দেন। লেস দেন। আচ্ছা এবার ঠিক ঠিক আছে, আছে। তাহলে ঠিকই আছে মনে হয়, তাহলে ঠিকই আছে, আগেরটাই ঠিক ছিল, আমি আরো কনফিউজ করলাম। লেস দেন 30, তাহলে এফ গ্রেটার দেন 5 এন্ড 30 নিচে হলে আমরা ওয়েভ গাইড ইউজ করি, সেটাও দেখাইছিলাম মনে হয় একদিন তোমাদের ক্লাসে।
একটা ওয়েবগাইড দেখাচ্ছিলাম, এগুলো এই যে একটা ওয়েবগাইড এরকম ভাবে আগে ছিল না, এই ছবি এই আপডেট লেকচার এটা অ্যাড করছি। 30 গিগা পর্যন্ত এটা কাজ করে। আচ্ছা, ওয়েবগাইড আবার কন্ডাক্টিং মেটেরিয়ালস দিয়ে বানানো, এটা 30 গিগার পরে আবার ভালো কাজ করে না। যখন তোমাদের এটা যদি 200 টেরা বা অপটিক্যাল ফ্রিকোয়েন্সি রেঞ্জে চলে যাব, তখন আমাদের ইনসুলেটর ব্যবহার করতে হয়। এই যে এখানে লেখা আছে ট্রান্সমিশন মিডিয়াম is made of insulator or not conductor। হ্যাঁ, টেরাহার্জ রেঞ্জে তোমার তখন আর ওই কন্ডাক্টিং মেটেরিয়াল দিয়ে ওয়েভগাইডই বানায় আর কোয়েক্সিয়াল কেবলই বানায়, ওগুলার কাজ করে না। তখন আমাদের লাগে অপটিক্যাল গ্লাস ফাইবার। তো অপটিক্যাল গ্লাস ফাইবারের ছবি গতবার দিয়েই নেই বা দিতে পারি নাই, আপডেট করা হয়নি, এবার দিয়ে দিছি অপটিক্যাল গ্লাস ফাইবার। এই বিভিন্ন কালারের অপটিক্যাল গ্লাস ফাইবার, এগুলো তোমার কালার ম্যাচিং করে ইনপুট এইখান থেকে ইনপুট এবং আউটপুট ওইভাবে ম্যাচিং করে লাগানো হয়। তাহলে এই যে ট্রান্সমিশন লাইনের স্ট্রাকচার আমি যে বললাম ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, স্ট্রাকচার ফ্রিকোয়েন্সির সাথে সাথে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, সেটার একটা এক্সাম্পল এইগুলো দেখাচ্ছি বিভিন্ন রকম। আবার তোমার যদি ডিভাইসটা যদি ছোট হয়, এই যে মাইক্রোওয়েভ সেমিকন্ডাক্টর ডিভাইস, যদি সেমিকন্ডাক্টর ডিভাইস যেগুলো ধরো হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিস্টর, মাইক্রোওয়েভ ট্রানজিস্টর, মাইক্রোওয়েভ ডায়োড, ওগুলোর সঙ্গে কানেকশনের জন্য তখন কিন্তু এই সমস্ত তার বা কোয়েক্সিয়াল কেবল অথবা এই সমস্ত ওয়েভ গাইড ইউজ করা হয় না। তখন আমরা ইউজ করি মাইক্রোস্ট্রিপ লাইন, মানে হলো নিচেও কিন্তু কপার প্লেট, উপরটাও কপার প্লেট। কিন্তু এই উপরেরটা যদিও দেখানো হচ্ছে এখানে অনেক বড় করে দেখানো হলো, কিন্তু আসলে এটা চিকন ছোট্ট, এটার মাথার মধ্যে আমরা প্লেনার ওয়েতে ডিপোজিট করে এই ট্রানজিস্টরের কালেক্টরকে লাগাই দেই অথবা বেসকে লাগাই দেই। মাইক্রোওয়েভ ডিভাইসের বেস অথবা কালেক্টরকে এই উপরটার সঙ্গে লাগানো হয়। তো এটা কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো কাজ করে। এই উপরে একটা প্লেট, নিচের একটা প্লেট, এই মাঝখানে এই যে মাঝখানে যে ডাইলেকট্রিক, এই মাঝখানে ডাইলেকট্রিক যে সিগন্যালটা ঘুরে ঘুরে ওটা কিন্তু আসলে ফাইনালি গিয়ে ওই ট্রানজিস্টরে ঢুকে। তো এটা হচ্ছে তোমার লো ফ্রিকোয়েন্সির জন্য। যখন আমরা ট্রান্সমিশন লাইন পড়বো, মাইক্রোস্ট্রিপ লাইন পড়বো, তখন ওর ডিটেলসটা পড়বো। আপাতত ধরে নাও যে এই যে উপরের যে কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরের সঙ্গে যদি তুমি কোনো ডিভাইস লাগাও, তখন সেটা এরকম ভাবে আমার ছোট ছোট ডিভাইসের সঙ্গে কাপলিং এর জন্য, সিগন্যাল আনা নেওয়ার জন্য কাজ করে। at frequencies 1 to 100 gigahertz range সেমিকন্ডাক্টরের জন্য এটা সাধারণত কাজ করে ভালো। এই হলো রেঞ্জ তার। আচ্ছা, সিগন্যাল ইজ ফেড আপার প্লেট আছে, এখানে বলা আছে আপার প্লেট আমরা ফেড করে আছি গেল। এখন এই ট্রান্সমিশন লাইনকে সার্কিট এলিমেন্ট দিয়ে কিভাবে আমরা একটা সার্কিটে রিপ্রেজেন্ট করতে পারি। সার্কিট অফ ট্রান্সমিশন লাইন কিভাবে একটা সার্কিট এলিমেন্ট দিয়ে ট্রান্সমিশন লাইনকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারি, তখন কিন্তু এটা অ্যানালাইসিস করাটা আমাদের সুবিধা। তো সেই জন্য এই যে সার্কিট মডেলটা, এটা আমরা দেখব। আচ্ছা, এটা হলো তার একটা মডেল। ইনপুটে একটা জেনারেটর আছে, আউটপুটে একটা লোড আছে। হ্যাঁ, আউটপুটে একটা লোড আছে, মাঝখানে কোয়েক্সিয়াল কেবল, এটা ট্রান্সমিশন লাইন মনে করো, ট্রান্সমিশন লাইন হলো কোয়েক্সিয়াল কেবল। তো এটার এখন ইনপুটে আমরা ধরলাম যে আমরা এটার ভিজি দিলাম, আউটপুটে লোডে আমি একটা জেডএল লাগাইলাম, যার একটা আমি ভিএল পাবো। মনে করি ট্রান্সমিশন লাইনটা এল মিটার লম্বা এবং জেড অ্যাক্সিস দিয়ে সেটা দেখানো হলো, এবং আমরা এই ক্যারেক্টারিস্টিক্স এই কেবলটার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স আমরা জানতে হবে, এর ইম্পিডেন্স কত এই কেবলটার, কোয়েক্সিয়াল কেবলের, সেটা আমরা বের করব ট্রান্সমিশন লাইন থিওরি দিয়ে। নরমালি এই সার্কিটটার পুরাটাকে আমরা যদি একবারে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। সেজন্য আমরা পার ইউনিট লেংথে প্যারামিটার, ইলেকট্রিক্যাল প্যারামিটার, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, রেজিস্ট্যান্স, এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করব। তো মনে করো এইরকম যে ট্রান্সমিশন লাইনটা, এর একটা সেকশন আমরা নিলাম ডেল জেড। সেই এটা একটা ডেল জেড একটা অংশ নিলাম। এই ডেল জেড অংশ নিয়ে আমরা এটাকে মনে করো এবার আমরা রিপ্রেজেন্ট করব
ডেল জেড অংশ দিয়ে করলাম এটাকে, ছবিটা কেমন যেন ছিল, আচ্ছা তাহলে একটা সেকশন, একটা ডেল জেড একটা অংশকে যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে, সার্কিট প্যারামিটার দিয়ে, ডিস্ট্রিবিউটেড সার্কিট প্যারামিটার দিয়ে ডিফাইন করি, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারবো। তার মানে যখন যে কোনো তারেরই অল্প 1 মিটারই হোক আর 2 মিটারই হোক, ওর একটা ডিসি রেজিস্ট্যান্স আছে। তারপরে একটা তার ইন্ডাকটিভ বিহেভিয়ার করে, সেই জন্য তার সিরিজে একটা ইন্ডাকটেন্স লাগাইলাম, আর প্যারালালি যদিও মনে হয় দুইটা তার সেপারেটেড, এই মাঝখানে এবং বাইরের তার দুটো সেপারেটেড, এর মধ্যে ডাইলেকট্রিক দেওয়া, কোনো কারেন্ট ফ্লো হবে না, কিন্তু তারপরেও কিছু লিকেজ কারেন্ট আমরা কনসিডার করি, সেই জন্য এখানে একটা কন্ডাক্টেন্স বললাম, এবং সেটাকে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এরা একটা যেহেতু দুইটা তার প্যারালাল থাকে, ওদের মধ্যে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে, একটা ক্যাপাসিটর আমরা এই জন্য অ্যাড করলাম প্যারালাল। এখন এই সমস্ত সার্কিট ভোল্টেজ বা এই সার্কিট রিপ্রেজেন্টেশনের মধ্যে দেখো কারেন্ট এবং ভোল্টেজের এই পয়েন্টটাকে আমরা বললাম অ্যাট পয়েন্ট জেড, আর এইটাকে বললাম ডেল জেড দূরে আরো দুইটা পয়েন্ট আছে, সেই দুইটাকে কারেন্ট ভোল্টেজ রিপ্রেজেন্ট করলাম আই ভি অ্যাট জেড প্লাস ডেল জেড ডিস্টেন্স। এখন এই সার্কিটটার মধ্যে একটা কেভিএল এন্ড কেসিএল যদি ইউজ করি, কেভিএল কেসিএল ইউজ করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই। 14.4 দিয়ে সেটা রিপ্রেজেন্ট করা হয়, এবং এটাকে আমরা বলি ভোল্টেজ লাইন, সরি, এটাকে আমরা কার্শফস ল ভোল্টেজ ইকুয়েশন বলবো। আর এরকম ভাবে কার্শফস ল ইউজ করে, কারেন্ট ল ইউজ করে আমরা যদি আরেকটা ইকুয়েশন ডেরাইভ করি ওই সার্কিটের জন্য, তাহলে এরকম ভাবে 14.18 এর মতো একটা কারেন্ট ল, এই যে একটা নিচে লেখা আছে ভোল্টেজ ল এবং কারেন্ট ল, এই দুটো লর দুটো ইকুয়েশন আমরা ডেরাইভ করতে পারি। এই যে কারেন্ট ল, ভোল্টেজ ল, এগুলো কিন্তু আসলে টাইম ডেরিভেটিভ ফর্মে আছে। কোথায় গেল এটা? টাইম ডেরিভেটিভ ফর্মেই তো ছিল এটা। আচ্ছা, এটা তো ছিল এখানে, এই যে ভোল্টেজ ফর্ম ছিল, এটা ছিল ডি বাই ডিটি টাইম ডেরিভেটিভ ফর্মে, এবং কারেন্টকে যদি আমরা করি তাহলে সেটা হলো এই যে ডি বাই ডিটি, সেটাকে যদি আমরা ইয়ে করি 14.4, এটাও কারেন্ট ডেরিভেটিভ। একটা হলো ডি বাই ডিটি আছে, ডি বাই ডিজেড আছে। তার মানে ইন টাইম ডোমেইন এই ইকুয়েশন গুলো হচ্ছে টাইম ডোমেইনে সেট করা। এখন ফেজর ফর্মে যদি আমরা এগুলোকে কনভার্ট করি, তাহলে টাইম ডেরিভেটিভ থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা চলে আসবো। টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন, যেখানে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যার ভিতরে আছে ফ্রিকোয়েন্সি ইনভলভ, লিনিয়ার ফ্রিকোয়েন্সি ইনভলভ, সেটা দিয়ে যদি আমরা ট্রান্সফার করি এই ভোল্টেজ ল কারেন্ট লকে, তখন আমরা এরকম ভাবে 7 এবং 8 দুটো ইকুয়েশন পাই, যেখানে টাইম ডেরিভেটিভ গুলো চলে গেছে, এবং পুরো ইকুয়েশনটা আমাদের এই একটা ফার্স্ট অর্ডার স্পেশিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জেড এর রেসপেক্টে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। এইবার এই কারেন্ট ল, ভোল্টেজ ল থেকে আমরা আবার ট্রান্সমিশন লাইন ইকুয়েশন বলে এটাকে স্কোয়ার করে, এখানে দেখো একদিকে কারেন্ট একদিকে ভোল্টেজ আছে, অথবা একদিকে ভোল্টেজ একদিকে কারেন্ট আছে, এটাকে ইউনিফর্ম করার জন্য আমরা এইভাবে একটা কায়দা করি করে। আচ্ছা, এখানে কি করা হলো? এটা হলো কম্পারিজন। আচ্ছা, কম্পারিজন করা হয়েছে, কম্পারিজন, আচ্ছা এটা পরে পড়ি আমরা, আপাতত আমরা এটা কারেন্ট ল ভোল্টেজ ল চলে যাই। এটাতে হয়েছে কি, ট্রান্সমিশন লাইন ইকুয়েশন এটাকে স্কোয়ার করে দুদিকে থেকে আমরা এই কারেন্ট ভোল্টেজ একটা আরেকটাকে এলিমিনেট করে সব ভোল্টেজ অথবা সব কারেন্টে কনভার্ট করা। তাতে দেখা যায় যে 23-24 দুটো ইকুয়েশন এখানে একটা ওয়েভ ইকুয়েশন আকারে এটা ফর্ম করে। তাতে দেখা যায় ডিজেড স্কোয়ার এইভাবে আমাদের একটা ডিফারেন্সিয়াল টাইম ডেরিভেটিভ থাকে, ডাবল টাইম
স্পেশাল কোঅর্ডিনেটের মাধ্যমে, এবং এইটা হলো ট্রান্সমিশন লাইন ইকুয়েশন, এই দুটো। ফলে এই দুইটা এবং ওই কারেন্ট ল, ভোল্টেজ ল ইকুয়েশন গুলো, এই সবগুলো মিলেয়া আমরা বলি এটাকে ট্রান্সমিশন লাইন ইকুয়েশনস অর টেলিগ্রাফার্স ইকুয়েশন। এই যে ট্রান্সমিশন লাইন, এই যে লিখছি এখানে ট্রান্সমিশন লাইন ইকুয়েশনস অর টেলিগ্রাফার্স ইকুয়েশন। আচ্ছা, তাহলে এবার আমাদের এই ইকুয়েশন গুলো হয়ে গেল। কিন্তু এখানে যে আমাদের যে ট্রান্সমিশন লাইন যে ইকুয়েশন গুলো আছে সেগুলো খেয়াল করে দেখো, এটা আমাদের ওই আমরা প্লেন ওয়েভ যখন পড়ছিলাম সেই প্লেন ওয়েভের ইকুয়েশনের মতোই। সেটা হলো ডাবল ডেরিভেটিভ, এটা ওয়ান ডিমেনশনাল একটা ওয়েভ ইকুয়েশন। এই ওয়ান ডিমেনশনাল ওয়েভ ইকুয়েশনের সলিউশন আমরা প্লেন ওয়েভ যখন পড়ছি, সরি ইউনিফর্ম প্লেন ওয়েভ যখন পড়লাম, তখন আমরা এটার সলিউশন কিন্তু আমরা বের করছি। তো সেটা ছিল এই যে একটা দুটা ওয়েভের সুপারপজিশন। এই যে আমি এখানে লিখছি 26-27 নম্বর ইকুয়েশন দিয়ে লিখছি। এই ইকুয়েশন গুলোর ভি প্লাস এন্ড ভি মাইনাস, এই দুইটা কোএফিসিয়েন্ট আই প্লাস এবং আই নট প্লাস আই নট মাইনাস, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট, অ্যামপ্লিটিউড কোএফিসিয়েন্ট। তো এগুলো আমরা বের করতে হবে, আমাদের বের করব। এখন প্লাস মাইনাস দিয়েও আমরা বুঝাচ্ছি যে আমরা ওয়েভ পজিটিভ গোয়িং ওয়েভ আর নেগেটিভ গোয়িং ওয়েভ এটাকে বুঝাইছি, আর কিছু না। তো এগুলো তোমরা আগেও দেখছো, একই রকম সলিউশন আসছে। এটাকে আমরা এবার এই ফেজর ফর্মে এগুলোকে প্রকাশ করি যদি, তাহলে এখন এখানে আসছে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করব এমন একটা লাইনের, যে লাইনটাকে আমরা ধরবো যে ওখানে কোনো রিফ্লেকশন নাই। যেমন এই সলিউশনের মধ্যে আমাদের এইটুকু, একটা হলো ইনসিডেন্ট ওয়েভ আর একটা হলো রিফ্লেক্টেড ওয়েভ। এটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ। তো আমরা এমন একটা, এর অর্থ হচ্ছে যে আমার লোডের যখন ম্যাচিং হয় না, লোডে যখন ম্যাচিং ইম্পিডেন্স লাগানো হয় না, তখন কিন্তু এই 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 রিফ্লেকশনটা আসে। যেমন এই যে এখানে ভিএল, এখানে হলো ভিজি। ভিজি হলো আমরা সেন্ড করছি, পৌঁছাচ্ছে ভিএল। এখন ভিএল যে পাবো, যার অ্যাক্রসে পাবো সেটা হলো জেড এল, লোড ইম্পিডেন্স জেড এল। এই জেড এল আর এখানকার জেড ইন যদি ম্যাচিং না হয়, তাহলে কিন্তু সিগন্যাল ব্যাক করবে, এই উল্টা প্রপাগেট করবে। সেটাই আমরা বলি রিফ্লেকশন বা রিফ্লেক্টেড ওয়েভ। তাহলে যখন আমরা একটা সলিউশনের মধ্যে ধরলাম যে আমার এই সলিউশনে কোনো রিফ্লেকশন নাই, এর ইন আদার ওয়ার্ডস এর আরেকটা মিনিং হলো যে আমার লোডে আমি ট্রান্সমিশন লাইনে যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সের সমান ম্যাচিং করে একটা লোড লাগাইছি, এবং সেটাকে আমরা বলবো ম্যাচড কন্ডিশন। তো এই ম্যাচড কন্ডিশনে আমাদের যদি আমাদের রিফ্লেকশন না থাকে, তখন আসলে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স কত হয় সেটা বের করার জন্য এখানে এই যে বের করছি, ট্রান্সমিশন লাইনকে ইনফাইনাইট লাইন ধরতে হয়। ইনফাইনাইট লাইন যদি ধরি, তখন ধরে নেওয়া হয় যে ইনফাইনাইট লাইনে শুধু কেবল ইনসিডেন্ট ওয়েভ যাবেই, যেতেই থাকবে, কোনো ওখানে এসে ব্লক হবে না, রিফ্লেকশন হবে না, ব্যাক করারও তার উপায় নেই। ফলে ইনফাইনাইট লাইন ধরতে হয় আমাদের থিওরিটিক্যালি। ধরলে পরে ইকুয়েশন গুলো সলিউশন কিন্তু এরকম ভাবে আসে, যাতে আমাদের বাম দিকে হবে জিরো, কিন্তু ডান দিকের সেকেন্ড টার্মটা কিন্তু সেটা অবে করে না, বলেই আমরা তখন এটাকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দিই। তো বাদ দিয়ে ইনফাইনাইট লাইনের জন্য শুধু প্রথম দুইটা অংশ রাখি, এবং ইনফাইনাইট লাইনের এই ভি এবং আই কে এইভাবে যদি লেখা হয়, তখন যে ভোল্টেজ যে লটা ছিল আমাদের একটু আগে বের করছি, টাইম ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ ল, সেখানে যদি বসাও তখন কিন্তু একটা সলিউশন এরকম আসে, ভি নট প্লাস বা আই নট প্লাস ইকুয়াল টু জেড নট।
এই জেড নট হচ্ছে আমরা ডিফাইন করি যখন অ্যামপ্লিটিউড দুটো রেশিও ভি নট প্লাস আর আই নট প্লাস হয়, তখন আমরা এটাকে বলবো ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেড নট। এবং এটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি সার্কিট প্যারামিটার দিয়ে আর এল সি জি দিয়ে প্রকাশ করা যায়। এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করা মানে হলো ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সটা, এই ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সটা আমার এই জেড এল এর সঙ্গে ম্যাচিং করা আছে, যেখান থেকে কোনো রিফ্লেকশন আসবে না। তো সেইটা যদি জানি, তার মানে কি আমার এই জেড ইনটা ট্রান্সমিশন লাইনের জেড ইনটা কত দিতে হবে, সেটা দিতে হবে আমার ওই জেড নট এর সমান। জেড নট এর সমান যদি দেই তাহলে দুইটা ম্যাচিং হবে। এই হলো এখানকার আসলে সিগনিফিকেন্সটা হলো জেড নট এর মতো ভ্যালু দিলে পরে আমরা ওখানে সিগন্যালটার মধ্যে ওই লোড থেকে কোনো রিফ্লেকশন পাবো না। তা এখন এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স আমরা বিভিন্ন রকম প্রবলেমে বিভিন্ন রকম আমি ভ্যালু দিয়ে দিছি। এই ভ্যালু দিয়ে এগুলো বের করার জন্য এই যে কতগুলো কমপ্লেক্স টাইপের ক্যালকুলেশন, সেখান থেকে বিভিন্ন উপায়ে বের করা যায়। আর জিটি এগুলো জানলে কতগুলো এক্সাম্পল দিয়ে রাখছি, এগুলো পরীক্ষা তোমরা পড়বা, তাহলে পরীক্ষা আসবে, যে কোনো একটা আসবে। এখন এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করার আরো কতগুলো উপায় আছে, সেটা হলো স্ট্রাকচার থেকেও বের করা যায়। সেগুলো হলো এই যে বিভিন্ন রকম ইয়ে থেকে। তো আমরা এখন এখানে আসি অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো কিভাবে কি করব আমরা এখন এখানে আসি। সর্বপ্রথম হলো যে আমাদের ট্রান্সমিশন লাইনের মধ্যে আমরা সিরিজ একটা রেজিস্ট্যান্স ধরছি। ওই সিরিজ রেজিস্ট্যান্সটা থাকার অর্থ হলো ওই রেজিস্ট্যান্সে কিছু ড্রপ হবে এবং ওই ড্রপের জন্য আমার একটা লস হবে সার্কিটে। তো সেই জন্য সার্কিটে রেজিস্ট্যান্সটা কনসিডার করা আর না করার উপরে ডিপেন্ড করে আমাদের লসলেস অথবা লসি ট্রান্সমিশন লাইন আমরা কল্পনা করব। এখন লসলেসের জন্য যা অবস্থাটা হয় সেটা হলো আর এবং জি কে যদি 0 করে দেই, তখন ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের ইকুয়েশন অ্যাপ্রক্সিমেটলি এই যে এল বাই সি হয়, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এল বাই সি। আচ্ছা, তা এখন এটা যেহেতু ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেনারেলি কমপ্লেক্স, এর একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট থাকবে, সেটাকে আমরা এইভাবে লিখলাম একটা আর 0 প্লাস এক্স নট রেজিস্ট্যান্স এন্ড দুটো পার্ট দিয়ে লিখলাম। এবং যেহেতু এটা পজিটিভ, রিঅ্যাকট্যান্স পার্টটা হলো পজিটিভ, সেই জন্য এটাকে আমরা বলবো ইন্ডাকটিভ টাইপ ইম্পিডেন্স। ক্যাপাসিটিভ যদি হইতো তাহলে সেখানে মাইনাস আসতো। আচ্ছা, এখন এই লসলেস ট্রান্সমিশন লাইন কনসিডার করলাম যার আর ইকুয়াল টু আর নট বের করা যায় √L/L/C দিয়ে। তো এটা হলো ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, তার মানে রিয়েল পার্টটাই হচ্ছে ভ্যালু। তো এবার আমরা আসি, যদি আমরা এটা লসলেস ট্রান্সমিশন লাইন কনসিডার করি, তখন আমাদের ট্রান্সমিশন লাইনের যে ইকুয়েশন গুলো তার থেকে কতটুকু ভুল হলো আমার, কতটুকু আমার হবে বা ডেভিয়েশন হবে বা আমি মিস করব, কতটুকু আমার এরর ঢুকবে, সেটা যদি দেখতে চাই আমরা হাই ফ্রিকোয়েন্সিটা কনসিডার করি। হাই ফ্রিকোয়েন্সিতে দেখা যায় এই যে কন্ডিশনটা 42 নম্বর ইকুয়েশনে দেওয়া আছে, এই কন্ডিশনটা সাধারণত ফুলফিল করে এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স ইকুয়েশনটা। সেটা যদি ফুলফিল করে তাহলে আমাদের ইকুয়েশনটার মধ্যে একটু যদি আমরা রিয়েল এবং ইমাজিনারি ভাঙাই, তখন আর নট আসে এইরকম, এবং এটাকে যদি অ্যাপ্রক্সিমেট করি ওই আগের ইকুয়েশন গুলো দিয়ে, তখন এটা আসে L/C। তাহলে দেখো আমি একটু আগে এখানে বললাম যদি আর নট কে লসলেস এর বেলায় আর নট কে 0 করি, জি কে 0 কন্ডাক্টেন্সটাকে 0 করি, তাহলে আমাদের লসলেস লাইন পাবো। সেই লসলেস লাইনের যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স L/C, সেটাই হাই ফ্রিকোয়েন্সির L/C এর সমান, এবং এটা আমরা এখানে প্রমাণ করে দেখাইছি যে L/C এর সমান।
তাহলে লসলেস কনসিডার করা আর হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইন কনসিডার করা একই কথা। এই হলো আসল বক্তব্য। এবার আমি রিঅ্যাক্ট্যান্সটাও দেখাইছি, একই কথা। রিঅ্যাক্ট্যান্সটাও ওখানে আমাদের রিঅ্যাক্ট্যান্সটা ক্যালকুলেট করতে হবে আমাদের ওই LC/G এগুলো দিয়ে। তাতে দেখা যায় ওটার ভ্যালু 0 হয়। তো লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি করলে দেখা যায় হাই ফ্রিকোয়েন্সি কেসে LX0 X0 বা রিঅ্যাক্টিভ পার্টের ভ্যালু আসে 0, এবং এটা কিন্তু তখন লসলেস কন্ডিশনেও তাই পাইছি আমরা, সেখানেও 0 পাইলাম, 0 পাইছি এবং সেটার সঙ্গে ম্যাচিং করে। তাহলে যেটা আমরা বলতে পারি যে আমরা এই যে লসলেস কন্ডিশনটা যে কনসিডার করি, এটা আসলে আমরা হাই ফ্রিকোয়েন্সি কেসটাই আসলে কনসিডার করছি, যেটা আমাদের এই লেকচারের সঙ্গে কোইনসাইড করছে। যারা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, ফলে ট্রান্সমিশন লাইনের যে ক্যারেক্টারিস্টিক্স এখন আমরা বের করব লসলেস ট্রান্সমিশন লাইন, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইন। এই আর কিছু না। তো এবার আমরা আসো অন্য একটা পয়েন্টে যাই, সেটা হচ্ছে এই ট্রান্সমিশন লাইনের বিভিন্ন রকম অঙ্ক আমি করাইছি। এটা হয়তো ক্লাসে করানো সম্ভব কিনা জানি না, আমি সম্ভব না মনে, যেহেতু নাই কেউ। এই ট্রান্সমিশন লাইন কতগুলো অঙ্ক এখানে দেওয়া আছে, এই অঙ্কটার ভিত্তির উপরে ইয়ে করে এখানে আমি একটা ম্যাটল্যাবের প্রোগ্রাম আঁকছি। তোমরা যদি দেখো তাহলে সেখানে বুঝবা যে লো ফ্রিকোয়েন্সিতে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হাই করে বেড়ে যায় একেবারে অনেক দূর, নিয়ার অ্যাবাউট ইনফিনিটি। Whereas হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি থাকবো ইনশাল্লাহ। আসো আসো। তুমি ঢাকায়? এখন কি ঢাকায়? আচ্ছা আচ্ছা আসো। 12টা থেকে এই আমার কিন্তু লেকচার আছে 1টা পর্যন্ত, 1টার পরে আসবা। আচ্ছা আচ্ছা ঠিক। আর সেটা দেখা যাবে। আচ্ছা তুমি আসো আগে, তুমি আগে আসো। আচ্ছা বাই বাই। আচ্ছা তোমরা যারা এখানে আমার ক্লাসে আজকে মেয়ে কয়জন আছো আমি জানি না, কয়জন আছো মেয়ে? 2-4-5 জন তো আসো মনে হয় নাকি? হ্যালো, জি স্যার। তোমরা 2-4-5 জন আসো তো নাকি? জি স্যার আছি। তোমাদের এক বড় আপু আজ থেকে 2 বছর আগে পাশ করে গিয়ে আর্মিতে জয়েন করছে। সে চিটং ট্রেনিং শেষ করে এখন সিলেট ক্যান্টনমেন্টে আছে। আজকে ঢাকায় আসছে, কালকে আসবে ডিপার্টমেন্টে। আমি তাকে মাঝে মাঝে অবাক হয়ে যাই, এই কেমনে আর্মিতে ঢুকলো। রাইফেল একটা উঠানোর শক্তিও তার আমি দেখি নাই আমার, মানে যখন সে আমাদের ডিপার্টমেন্টে ছিল। এত পাতলা পাতলা, এই মানে গায়ে কোনো মাংস টাংস আছে বলে আমার মনে হয় না। এই মেয়ে এখন যেই রকম ইয়ে মানে স্ট্রং হয়ে গেছে এই গত 2 বছর ট্রেনিং করে, আমার মনে হয় মোহাম্মদ আলীর মেয়েও বোধহয় পারবে না। মোহাম্মদ আলীর মেয়েকে দেখছো? মোহাম্মদ আলী বক্সিং কিং মোহাম্মদ আলী, আমেরিকান। দেখছো সে রেসলিং খেলে, ইয়েতে অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট। এই রেসলিং বলে টার্কিশ রেসলিং খেলে অলিম্পিকে সে, মোহাম্মদ আলীর মেয়ে, সে গোল্ড মেডেলিস্ট। তো তার শরীরের কনস্ট্রাকশন তোমরা দেখলে অবাক হয়ে যাবা। ঠিকই সে বাপের নাম রাখছে, ভেরি হ্যান্ডসাম, ভেরি স্ট্রং। তো আমি এই যে এখন ওই ফোন দিল, আর্মি আসবে কালকে, তোমাদের যারা দেখতে চাও সে আর্মি মেয়েটা আমার ল্যাবে থাকলে পরে আমি বলতাম, এই তোমার হাতটা তো ভেঙে যাবে, তুমি আমার যন্ত্রপাতি যে উঠাচ্ছ, আমার যন্ত্রটা ভেঙে, তোমার হাত ভেঙে যদি মাটিতে পড়ে যায়, আমার এই যে 10 লাখ টাকার যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। এত দুর্বল ছিল সে, হ্যাংলা পাতলা একটা মেয়ে। তো তোমরাও কি আর্মিতে জয়েন করার ইচ্ছা আছে নাকি কারো? ইউক্রেনে যেতে পারো।
ইউক্রেনের যুদ্ধে যেতে পারো। হ্যালো আফিয়া, বলো। হ্যাঁ বলছিলাম, বলো। আমি অনলাইন জুমের ক্লাসে এখন। হ্যাঁ, একটার পরে ফোন দিও। কি ইউক্রেনের যুদ্ধে যাবে না ট্রেনিং লাগবে আগে তারপরে যাবা? আচ্ছা ঠিক আছে। কোথায় আসলাম? এখানে এই যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করা হচ্ছে, এটা একটা অ্যান্টেনা ওয়্যারের ট্রান্সমিশন লাইন বের করা হচ্ছে। অ্যান্টেনা ওয়্যার, ফ্ল্যাট অ্যান্টেনা ওয়্যার, যে এইগুলো, এই অ্যান্টেনা ফ্ল্যাট ওয়্যার গুলো তোমার হলো এই যে লাইনটা, এই না এখন আসে নাই কোথায়, এই যে অ্যান্টেনা ফ্ল্যাট ওয়্যার। এটা হলো ওই যে ছাদের উপর থেকে অ্যান্টেনার সঙ্গে আমাদের টেলিভিশন কানেকশন দেয় সেই অ্যান্টেনা কেবল। তো তার বিভিন্ন রকম এই ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স পার ইউনিট লেংথে, এই ডেটাগুলো জোগাড় করছি আমি, জোগাড় করে এখানে বসাইয়া এই করছি, ক্যালকুলেট করছি তার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, এবং সেটা প্লট করছি ম্যাট ল্যাবে প্লট করে তার গ্রাফটা তোমাদের দেখালাম। এই হলো তার গ্রাফ। একটু ছোট করি তাহলে হয়তো ভালো দেখতে পাবে। এই হলো তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অ্যান্টেনা ওয়্যারের। হ্যাঁ, অ্যান্টেনা ফিড লাইন, ফিড কেবল। খেয়াল করে দেখো লো ফ্রিকোয়েন্সিতে কিন্তু সাই করে বেড়ে যাচ্ছে, ইম্পিডেন্স কিন্তু সমানে বেড়ে যাচ্ছে, 500, 600, 1000 একেবারে ইনফিনিটি। কিন্তু একটা ফ্রিকোয়েন্সির পরে দেখো 2 গিগা 4 গিগার পরে আস্তে আস্তে কিন্তু সে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং সেটা নিয়ার অ্যাবাউট 300 ওহমস। এই জন্য আমরা বলি অ্যান্টেনা লাইনগুলোর, এই ফ্ল্যাট অ্যান্টেনা কেবলগুলোর ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে 300 ওহমস। এইভাবে আমরা বের করি। আরো কতগুলো উপায় আছে, এটা হলো এলসিজি দিয়ে একেবারে তোমার থেকে। আর এছাড়াও আরো অনেকগুলো উপায় আছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করার। এই অ্যাপ্রক্সিমেট ফর্মুলা এটা দিয়েও বের করা যায়, সেটাও বের করছি, সেটা দিয়ে বের করে দেখাইছি আমরা। এই দেখো 300 ± 3 হতে পারে, একেবারেই 300 হয় তা না, কোনটা একটু কম কোনটা একটু বেশি। 301 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আবার কোয়েক্সিয়াল কেবলেরও এই তোমার ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এগুলো দিয়ে, এই যে হেনরি হলো ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এই সমস্ত ভ্যালু দিয়ে ওই যে L/C এই ইকুয়েশন, অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন যদি ইউজ করো, তাহলে কোয়েক্সিয়াল লাইন যেগুলো বেশ পপুলার, RG58, এই যে RG58 কোয়েক্সিয়াল কেবল, RG59 তোমার ডিশ কেবলে ব্যবহার করে, ডিশ কেবলে, আর RG58 ইউজ করে অ্যান্টেনাতে। এগুলোর ইম্পিডেন্স বের করছে এই যে 50 ওহমস, 50 ওহমস ±3, 75 ওহমস ±3। এগুলো খুব মনে রাখবা, দুই একটা জিজ্ঞেস করতে পারে ভাইবাতে, যদি তোমরা কোনো ওই যে গ্রামীণ ট্রামীণ এই সমস্ত সার্ভিসে যাও, তারা হঠাৎ করে জিজ্ঞেস করবে যে RG58 এর ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স কত। এগুলো খুব পপুলার, এগুলো মনে রাখবা। তো এই গেল। আর এটাও তাই, এটাও পপুলার, এটা অ্যান্টেনা ওয়্যার, এটা 300 ওহমস। তো এটা হলো এল এবং সি থেকে আমরা বের করতে পারি, এই হলো তার একটা ফর্মুলা। এছাড়াও আরেকটা উপায় আছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করার, আরো কতগুলো ফর্মুলা আছে। সেটা হলো তোমার তারের ডায়ামিটার দিয়ে। ধরো আমি একটা এই যে তারটার ফিজিক্যাল এই যে একটা স্কেমেটিক ডায়াগ্রাম আঁকলাম, মনে করে এটা তারের কপার ওয়্যার 1, এটা কপার ওয়্যার 2, এবং এটা যদি ডায়ামিটার যদি এরকম ভাবে আমরা আর দিয়ে, সরি রেডিয়াস যদি আর দিয়ে ডিনোট করি, তাহলে এবং একটা ক্যাপাসিটি, একটা লাইনের সেন্টার আরেকটা লাইনের সেন্টার থেকে ডি মিটার দূরে যদি হয়, যেমন এই দুইটা তারের সেন্টার থেকে সেন্টারের দূরত্ব যদি ডি হয়, তাহলে তাদের আবার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করা আরেকটা ফর্মুলা আছে। সেটা হলো এই যে ফর্মুলা দিয়ে রাখছি, এই যে ফর্মুলা, এগুলো বইতে দেওয়া আছে, আমি কালেক্ট করছি তোমাদের জন্য। এই ফর্মুলা দিয়েও বের করতে পারো, মানে কোন ডাটা টেবিল তোমার হাতের কাছে আছে তার উপর ডিপেন্ড করে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করা যায়। তো ডি/আর এইভাবে করে এইভাবে আমরা একটা ফর্মুলা বের করা যায়, সেইভাবে বের করে আমি দেখাইছি। দেখো এই 300 ওহমস আসে, এটারও 300 ওহমস আসে ±5। জেড নট ফর কোয়েক্সিয়াল কেবল, ওই একই ফর্মুলা দিয়ে কোয়েক্সিয়াল কেবলের ডায়ামিটার দিয়েও আমরা ওই একই √LC এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, তবে এটা অন্যরকম একটু ডায়ামিটার দিয়ে। এটা √LC না, এটা ডায়ামিটার দিয়ে, এবং লগারিদমিক ফর্মুলা ইউজ করে আমরা বের করছি, √LC না, এটা আরেকটা ফর্মুলা। তো এটা গেল ফ্ল্যাট ওয়্যারে বের করলাম। কোয়েক্সিয়াল কেবলেরও বের করে দেখাইছি, সেটার জন্য আসে আমার
এগুলো এই যে ফর্মুলা গুলো দিয়ে আছে, এই দিয়ে যদি বের করি তাহলে সেটা আসে ধরো অ্যাকচুয়াল ক্যালকুলেশন আসে 50.1, আর টিপিক্যালি এটা হলো 50 প্লাস মাইনাস 3। আর জি 59 এর জন্য আমার এই ক্যালকুলেশন আসছিল 74, কিন্তু আসলে এটা 55 প্লাস মাইনাস 3 ধরা হয়, টিপিক্যাল ভ্যালু ধরা হয় এত, আমার ক্যালকুলেশন আসছে 74.6। তারপরে এটা হলো এলএমআর 400, এটা হলো 51.1, এটার অ্যাকচুয়াল টিপিক্যাল ভ্যালু হচ্ছে 50 প্লাস মাইনাস 3। তারপরে আর জি 213, এটা হচ্ছে 50, সাধারণত 50 প্লাস মাইনাস 3 আসলে আমার এই ক্যালকুলেশন আসছে 49.1। 49.1 পয়েন্ট আসলে তুমি মনে করবে যে এটা ভুল আসছে, না, এটা কাছাকাছি আছে, 50-এর কাছাকাছি। 51 আসছে, 50 এক্সিড করে গেছে, তাই বলে তুমি ভুল মনে করো না, এটা আসলে 50 ওহমস টিপিক্যালি ধরা হয়। তো এইরকম ভাবে কতগুলো ক্যালকুলেট করে দেখাইছি, এবং এইগুলো এই ডাটা টেবিল গুলো আমি কালেক্ট করছিলাম, সেখান থেকে এই ভ্যালু গুলো বের করছি। এই হলো ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের কতগুলো কাহিনী। সেটা হলো একটা হলো লগারিদমিক ফর্মুলা, আর একটা হলো √L/C দিয়ে ফর্মুলা, √L/C দিয়ে ফর্মুলা, যেটা আরেকটা হচ্ছে একেবারে একেবারে অ্যাকুরেট। একেবারে অ্যাকুরেট হচ্ছে এই যে এটা, এই যে এটা তো এইগুলো কাটা গেল, এটা না, একেবারে অ্যাকুরেট ফর্মুলাটা হচ্ছে এই যে এটা, আর জি স্কয়ার রুট অফ এইটা হলো অ্যাকুরেট ফর্মুলা। তো এটা যেই ডাটা হাতে থাকে তা দিয়েই করা যায়, করে যেভাবেই হোক। আমরা ট্রান্সমিশন লাইন ইকুয়েশন, ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা আমাদের জানা দরকার, কোথায় আমাদের এটা কি হয়, কিভাবে আমরা বের করি, এইগুলো হলো ইম্পর্টেন্ট। তাহলে এই টপিকস এর মেইন যে আমাদের যে আইডিয়া, সেটা হলো একটা তার আমাদের নিতে হবে, সেই তারটা ট্রান্সমিটিং সেকশনই হোক বা রিসিভিং সেকশনই হোক, যার সঙ্গে আমরাকে কানেক্ট করতে হবে, ট্রান্সমিশন সেকশনই হোক বা রিসিভিং সেকশনই হোক, এখানে এই তারটা ইউজ করে ট্রান্সমিটিং সেকশন থেকে সিগন্যালটা নিয়ে অ্যান্টেনা দিতে হবে, অথবা অ্যান্টেনা থেকে সিগন্যাল নিয়ে রিসিভারে দিতে হবে। যদি অ্যান্টেনা হয় তাহলে এটা হলো 50 ওহমস এর একটা কেবল ইউজ করতে হবে। যদি আমরা মানে এই অ্যান্টেনা থেকে সিগন্যাল এনে ডিশ কেবলের মাধ্যমে এখানেও বেরোবে, এখানে ডিশ কেবল হয়ে লাইন হয়ে চলে গেল মানুষের বাসায়, তখন কিন্তু RG59 ইউজ করতে হবে। তো এই যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এই জন্যই শেখানো হয় যে কোন অ্যাপ্লিকেশনে কোনটা লাগবে, এইটা স্ট্যান্ডার্ড টেবিল অলরেডি কোম্পানি আলাদা বানাইয়া টেবিল দিয়ে রাখছে স্পেসিফিকেশন, তুমি ওখান থেকে নিয়ে চুজ করবা আমার কোন তারটা দরকার। যেই তারগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো অলরেডি বাজারে কমার্শিয়ালি অ্যাভেলেবল, কিন্তু যেগুলো হয়তো একটু একটু রিসার্চের জন্য লাগবে, একটু আনকমন, যেগুলো টিপিক্যালি বাজারে পাওয়া যায় না, সেগুলোর জন্য অর্ডার দিতে হবে। অর্ডার দিলে তারা ওইভাবে বানায় দিবে। তার মানে ওই বানানোর জন্য ওই যে ফর্মুলা গুলো ইউজ করলাম আমরা, হয় তারের ডায়ামিটার চেঞ্জ করতে হবে, অথবা তারের মাঝখানে যে গ্যাপ, কোয়েক্সিয়াল কেবল যদি হয় তাহলে ওই গ্যাপের ডিসটেন্স আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা যে কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের তার বা কেবল বা ট্রান্সমিশন লাইন বানাইতে পারবো। তাহলে এটা হলো আমার এই লেকচারটা, এটা হচ্ছে তোমার পিডিএফ দিছি অলরেডি তোমাকে। এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইল, হ্যাঁ, ওয়ার্ড ফাইলটা। তাহলে এই ওয়ার্ড ফাইলটা কি যদি আমি আপলোড করি তাহলে ঠিক মতো যাবে কিনা আমি জানি না, হয়তো দেখা গেল তোমাদের টার্মিনালে যাওয়ার পরে এটা হয়তো ছবি সব উল্টাপাল্টা হয়ে গেছে কিনা, হইতেও পারে। তাহলে কি আপলোড করে দিব যেটা, আর পিডিএফটা করে দিছি, একটু হয়তো হালকা দুই একটা ছবি আমার মনে হয় তোমার আছে, মানে কি বলে একটু বিদঘুটে আছে, আর বাকিগুলো কিন্তু খুব একটা নষ্ট হয় নাই। আর যদি তোমাদের মনে করো যে সে ওয়ার্ড ফাইলটা দিলে হয়তোবা আমি দেখতে যাচ্ছি যায় কিনা, দেখো তো লেকচার 14, হ্যাঁ ওয়ার্ড ফাইল দেখো তো যায় কিনা, আমি তো জানি না, এটা তোমাদের দিচ্ছি। আর একটা কই গেল লেকচারটা, হ্যাঁ
রিপ্লেস আসলে কেন? আচ্ছা তাহলে দেখো তো ওয়ার্ড ফাইলটা দিলাম, দেখো তো এটা কি ডাউনলোড করে তোমরা কি আগের মতোই পাচ্ছ নাকি কিছু চেঞ্জ হয়ে গেছে? আমি ঠিক বুঝতে পারছি না। এটা হতে পারে, এটা হতে পারে, কারণ ওয়ার্ড ফাইল সাধারণত ঠিক নাও থাকতে পারে, কারণ আমার ভার্সন তোমার ভার্সনের সঙ্গে হয়তো মিলবে না। আর আমারটা লোয়ার ভার্সন, আমি 2007 ইউজ করি, তোমাদের 10 যদি 14-15 যদি হয় তাহলে হয়তো রিড করতে পারবা, কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় একটু অসুবিধা হইতেও পারে। তোমাদের কাছে কি গেছে ওয়ার্ড ফাইলটা? তোমরা কি ডাউনলোড করতে পারতেছো? মানে ইয়ে করতে, মানে এটা হয়েছে কি না জানি না। আচ্ছা, এবার আরেকটা ছোট্ট লেকচার, মানে এটারই একটা ছোট্ট একটা অংশ, সেটা আমরা কন্টিনিউ করি, অল্প একটু অংশ এই লেকচারের সঙ্গে খুব খুব বেশি ভাগে জড়িত, সেই জন্য এটা বলে দিতে বাধ্য হচ্ছি যে এই অংশটাও লাগবে তোমার। সেটা হলো যে হ্যাঁ, এখন কি তোমরা কি ওইটা কি আপলোড যে করলাম ওয়ার্ড ফাইলটা, এটা কি তোমরা ডাউনলোড করছো? এখনো করতে পারো নাই না? আচ্ছা, তাহলে আমি পরবর্তী লেকচার এটা আমি এটাকে শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা? জি দেখা স্যার, যাচ্ছে? দেখা যাচ্ছে। জি আচ্ছা, স্যার। আমি তো ওখানে তোমাদের যে একটা গত মানে আগের লেকচারে যে সলিউশনটা দিয়েছিলাম, যে সলিউশনটা সেটা তো ছিল তোমাদের এই যে সলিউশনটা প্লাস মাইনাস একটা জেনারেল সলিউশন দিয়ে একটা ট্রান্সমিশন লাইন পর্যন্ত গেছি। তো সেই সলিউশনের মধ্যে দেখো সেখানে ছিল এই যে 26-27 ইকুয়েশনে দেওয়া আছে। না এটা না, মনে না, এটা না, কই গেল সেটা? হ্যাঁ এটাই তো মনে হয় নাকি? কারেন্ট ভোল্টেজ জেনারেল সলিউশন, এটাই মনে হয় না? দি জেনারেল সলিউশন অফ ভোল্টেজ, এটাই মনে হয় নাকি? যে গামা এখানে একটা জেড রয়ে গেছে কেন? এখানে একটা জেড রয়ে গেছে, এটা জেডটা আসলো না কেন বুঝলাম না। এখানে দেখো এটার সঙ্গে জেড আছে, এটার সঙ্গে জেড আছে, এটার সঙ্গে জেড নাই, এই জন্য তো একটু কনফিউশনে পড়ে গেলাম ব্যাপারটা। এই জেডটা কি আমার ওয়ার্ড ফাইলে কি আছে কিনা? তুমি ওয়ার্ড ফাইলটা কি ডাউনলোড করছো? ওয়ার্ড ফাইলটি যে পাঠাইছিলাম ওটা গেছে তোমাদের কাছে? জি স্যার, আসছে স্যার। কিন্তু জি ওটা স্যার, কি কাস্টমার আছে। ভেঙে গেছে নাকি? ঠিক আছে দেখো তো ছবি টবি ভেঙে গেছে কিনা, না কি উল্টাপাল্টা কিছু হয়েছে কিনা বলতে পারি না। আচ্ছা, এখানে জেড তো থাকার কথা, ওখানে সলিউশনের মধ্যে জেড নাই কেন? এখানে তো জেড আছে দেখা যায়, ওয়ার্ড ফাইলে জেড আছে না? হ্যালো, ওয়ার্ড ফাইলে কি জেড আছে? এখনো দেখতে পাও নাই নাকি? আচ্ছা আছে স্যার, তাহলে আছে স্যার। জেড হ্যাঁ, আছে। জেড আছে স্যার। কিন্তু 14.26। হ্যাঁ কিন্তু ইয়ে ইয়ে করলে পিডিএফ করলে ওটা চলে যাবে, ব্যাপারটা কি কি গন্ডগোল হলো? এইগুলো অনেক উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কিছু বুঝতেছি না। আচ্ছা দেখি, আবার এখন আমরা এখন চলে আসলাম ওই আরেকটা লেকচারে, সেটা তো এটা এখন এটা ছেড়ে দেই, এটা তো আর দেখা দরকার নাই। আমরা যেটা ওপেন করছিলাম সেটা কি তো শেয়ারের মধ্যেই তো আছি মনে হয় নাকি? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে যে জেনারেল সলিউশন গুলো আছে, এই যে এখানে একটা জেড আছে কিন্তু ধরে নাও, এটা কিভাবে যেন বাদ পড়ে গেছে, আমি পিডিএফ করার পরে বুঝতে পারছি না। তো এই সলিউশনটার মধ্যে এখন আমরা জেড নট বের করছি আমরা ইনফাইনাইট ধরে জেড নট মানে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করছি। এখন আমরা জেনারেল একটা সলিউশন বের করব, জেনারেল সলিউশন। সেই জেনারেল সলিউশনের জন্য এই যে ভোল্টেজ এন্ড কারেন্ট ওয়েভ ইন ট্রান্সমিশন। তো এখন এটা যদি বের করতে হয় তাহলে আমাদের ওই যে সলিউশনটা বের করছি সেটা থেকেই আমরা সেটা ধরেই আগাবো। সেটা ধরে আগাবো কিভাবে? এবার আমরা আগে তো একটা ডেল জেড সেকশনের জন্য করছিলাম, মনে আছে? ডেল জেড
অল্প একটা সেকশন অফ এ ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে সেখান থেকে ভোল্টেজ ল, কারেন্ট ল, ট্রান্সমিশন লাইন ইকুয়েশনস, দ্যাট মিনস টেলিগ্রাফার্স ইকুয়েশন ডেরাইভ করছি। সেখান থেকে আমরা দেখাইলাম যে যদি আমাদের রিফ্লেকশন না থাকে তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এইভাবে প্রকাশ করা যায়। কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট যে ওয়েভ, এটা যেহেতু ওয়েভ ইকুয়েশন এবং সলিউশনটাও হচ্ছে ওয়েভ ইকুয়েশনের সলিউশন, অতএব ওই ভোল্টেজ এবং কারেন্টকে প্রপারলি এক্সপ্রেস করা হয় না, কারণ ওখানে ভি নট প্লাস, ভি নট মাইনাস বা আই নট প্লাস বা আই নট মাইনাস এই সমস্ত যে অ্যামপ্লিটিউড কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলোর ভ্যালু কিন্তু আননোন। সেটা এখন বসাবো, এই আসল কাহিনী হচ্ছে এটা। এবং বসাবো অ্যাজ ওয়েল অ্যাজ এ কমপ্লিট ট্রান্সমিশন লাইন সার্কিট কনসিডার করব। এই দুইটা পয়েন্টের মধ্যে একটা আবার বলি, সেটা হলো ট্রান্সমিশন লাইনের পুরা কমপ্লিট সার্কিট ডায়াগ্রামটা আমরা অ্যানালাইসিস করব এবং ওই সার্কিট ডায়াগ্রামে ভোল্টেজ এবং কারেন্ট ওয়েভ গুলো কিভাবে ওই পুরা ট্রান্সমিশন লাইনের এই এক সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে কিভাবে প্রপাগেট করে সেটা দেখব। এই দেখতে গিয়ে ভোল্টেজ এবং কারেন্ট ওয়েভ গুলিকে আমরা ওই তাদের যে অ্যামপ্লিটিউড কোএফিসিয়েন্ট ভি প্লাস বা আই প্লাস মাইনাস এগুলোকে রিপ্লেস করে ট্রান্সমিশন লাইনের প্যারামিটার গুলো দিয়ে বা নোন ভ্যালু গুলো দিয়ে রিপ্লেস করব, এই হলো উদ্দেশ্য। তাহলে আমরা প্রথমে করি কি, একটা সার্কিট ডায়াগ্রাম দেখি। সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে একটা ইনপুটে ভোল্টেজ দিতে হবে ভিজি এবং আউটপুটে এরকম একটা ভিএল পাবো লোডের অ্যাক্রসে, যেটা হলো জেড-এল, জেড ইম্পিডেন্স কে বলবো জেড-এল। তো এই ট্রান্সমিশন লাইনটা ধরি এল মিটার লম্বা এবং এটার ইনপুট ইম্পিডেন্স জেড ইন এট ডিসটেন্স জেড জিরো তে একরকম, আবার এর জেড নটে আরেক রকম ধরে নিলাম, তবে সাধারণত একই রকম হওয়া উচিত। তাহলে এখন আমাদের এই ভোল্টেজ এবং কারেন্ট, এই যে এই ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ এবং কারেন্ট ওয়েভ গুলো এই রকম জেনারেল সলিউশন গুলো দেখছো তো আগে, ওই জেনারেল সলিউশনই এই জেনারেল সলিউশন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই জেনারেল সলিউশন অনুযায়ী তারা প্রপাগেট করবে, এক দিক থেকে আরেক দিকে প্রপাগেট করবে। ভি নট প্লাস ভি নট মাইনাস আই নট প্লাস আই নট মাইনাস, এগুলো আমরা এই কোএফিসিয়েন্ট গুলো বের করব। তো সেটা দেওয়ার জন্য আমাদের in the note 14 the transmission line was shown এই z0, এগুলো বলছি আমরা, এই রেশিও হচ্ছে z0। ফলে এই ইকুয়েশন গুলো এবার এই যে ভি নট, এটাকে আমরা z0 দিয়ে প্রকাশ করব যেন অন্যান্য এলিমেন্ট গুলিকে রিপ্লেস করা যায়। তো দেখা যায় সর্বপ্রথম আমরা যদি এই আইএস কে যদি করি, তাহলে এই আইএস এর ইকুয়েশনকে এইভাবে লিখতে পারি এবং ভি নট এর ইকুয়েশনকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন ধরো কিভাবে কি করবো বলো। এখন এই যে জেড আছে, জেড যদি আমি সার্কিটের ডায়াগ্রামের দিকে দেখি, যখন জেড এর ভ্যালু 0, তার মানে ট্রান্সমিশন লাইনের ইনপুটের কথা বলছি। আবার জেড এর ভ্যালু যদি এল হয়, তখন আমি বলবো আমি ট্রান্সমিশন লাইনের এন্ডিং পয়েন্টে বা রিসিভিং পয়েন্টের কথা বলছি। এইভাবে এন্ডিং পয়েন্ট বা রিসিভিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট বা এন্ড পয়েন্টের প্যারামিটার গুলো দিয়ে আমি এই ইকুয়েশন গুলো এবার রিপ্লেস করব, এই ইকুয়েশন গুলো মডিফাই করব। তো প্রথমে ধরো আমরা জানি যে ভি নট প্লাস আই নট প্লাস কে আমরা জেড নট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তেমনি ভাবে এরকম ভাবে। এবার এই যে ভি নট প্লাস ভি নট মাইনাস কে, এই যে জেড নট একটা দিয়ে আই নেট কে মডিফাই করলাম। তো করে একটা এই আই নট এর ইকুয়েশন কিন্তু ছিল আগে আই নট প্লাস, এখন কিন্তু ভি নট প্লাস নিয়ে আসছি, এই ভি নট প্লাস নিয়ে আসছি। তো এইবার আসো যে আমাদের ইনপুট টার্মিনাল, এখন আমাদের এই ভোল্টেজ ইকুয়েশন গুলো একটা হলো এইটা, আরেকটা হলো এইটা, এই যে এটা 15.1 কেও আমরা ইনপুট টার্মিনাল পয়েন্ট গুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আউটপুট টার্মিনাল পয়েন্ট গুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। মানে ইনপুট টার্মিনাল পয়েন্ট প্যারামিটার গুলো হচ্ছে হয় ভিজি, Z0 IG, তারপর অথবা ভি নট, এগুলো হচ্ছে ইনপুট প্যারামিটার। আউটপুট প্যারামিটার গুলো হচ্ছে ZL, VL, IL এগুলো, এবং Z0 G এটা হচ্ছে লোড
এটা হলো জেড নট জি হচ্ছে সোর্সের ইম্পিডেন্স, ইন্টারনাল ইম্পিডেন্স, আর জেড এল এটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স আর দ্য আউটপুট টার্মিনাল। ফলে এবার ভোল্টেজ এবং কারেন্ট ইকুয়েশন গুলিকে, মানে এই ইকুয়েশন দুইটা কি, এই যে 15 এবং 16, এই 15 এবং 16 নম্বর ইকুয়েশন গুলিকে আমরা, এই 15 এবং 16 নম্বর ইকুয়েশন গুলিকে আমরা এই ভি নট আই নট এগুলো রিপ্লেস করে রিপ্লেস করবো এবং অন্যান্য ভি নট আই নট এর প্লাস ভ্যালু গুলো বের করবো। তো সেটার জন্য দেখো কোথায় আসছি, সেটার জন্য আসছি এই দেখো, আমরা বলছি ইউজিং দ্য টার্মিনাল কন্ডিশন জেড ইকুয়াল টু 0 অথবা জেড ইকুয়াল টু এল, it is possible to calculate the values of v plus not v not plus v not minus। এই যে এগুলো এখন এই যে v not plus এর ভ্যালু বের করছি যখন আমরা z এর ভ্যালু 0, তার মানে ওই যে ইকুয়েশনে এই z এর ইকুয়াল টু ভ্যালু বসাই দিয়েছি, তার e টু দি পাওয়ার মাইনাস এটা ইকুয়াল টু হচ্ছে 1, এটার ভ্যালু 1। তখন আমরা v not plus v not minus কে আমরা এইভাবে লিখতে পারি এবং এইভাবে টার্মিনাল এইগুলো আমরা ইকুয়েশনে বসাইয়া আবার এটাকে একটু মডিফাই যদি করি তখন আমরা ইনপুট টার্মিনাল ভোল্টেজ ইকুয়েশন গুলিকে ইনপুট টার্মিনাল ভোল্টেজে লিখা যায় এইভাবে, এই 15-16। আচ্ছা, এখন আউটপুট টার্মিনালে আউটপুট প্যারামিটারস এর রেসপেক্টে আমরা লিখবো ইন টার্মস অফ আউটপুট প্যারামিটারস, মানে ভোল্টেজ ইকুয়েশন ইন টার্মস অফ আউটপুট প্যারামিটারস। আউটপুট প্যারামিটার যদি করতে হয় তখন আমাদের ওই জেড এল, এই আউটপুটে আমাদের কি কি আছে প্যারামিটার গুলো, এই জেড এল আছে, এখানে ভিএল আছে, তারপরে ইনপুট ইম্পিডেন্স জেড ইন আছে, এগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। তো সেটা যদি করি আমরা এবার আউটপুট টার্মিনাল গুলোকে, তাতে আমরা দেখা যায় জেড ইনটাকে আমরা লিখতে পারি এভাবে, জেড ইনটু জেড এল এই কস এত, তার এই ইকুয়েশনের ভ্যালু গুলো যদি বসাই জেড ভিএস জি এর, তখন এটাকে কস হাইপারবোলিক অথবা সাইন হাইপারবোলিক দিয়ে লেখা যায়। এটা আমি লিখছি, লিখে দেখাইছি, কস হাইপারবোলিক সাইন হাইপারবোলিক দিয়ে এই জেড এর ইম্পিডেন্সটা বের করে দেখানো যায়। সেটাকে আমরা লিখলাম এই যে 19 নম্বর ইকুয়েশন দিয়ে জেড নট এইটা 10 হাইপারবোলিক দিয়ে এক্সপ্রেস করা যায়। এই যে 15 নম্বর ইকুয়েশনের 19 নম্বর ইকুয়েশন, যেখানে ইনপুট ইম্পিডেন্স জেড ইন কে আমরা 10 হাইপারবোলিক দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই ইকুয়েশনটা ডেরিভেশনের জন্য আসে। Show that input impedance of a transmission line is equals to the 10 হাইপারবোলিক দিয়ে প্রকাশ করা যায়, এটা তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, এই হলো একটা ডেরিভেশনের একটা অংশ। এবং এটা আমি এর আগের যে নোটটা ছিল সেই নোটে যেটা পড়াইছি সেখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে যে জেড নটের ভ্যালু বের করো, একটা এক্সপ্রেশন বের করো জেড নটের জন্য এবং একটা অঙ্ক দিব, অঙ্কটা সলভ করতে। সেটা যদি হয়তো একটা নোন কোএক্সিয়াল কেবল দিয়ে দিলাম RG58 অথবা RG75, তাদের ওই রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স দিয়েও বের করা যায়, আর ডায়ামিটার দিয়েও, তারের ডায়ামিটার দিয়েও বের করা যায়। সেখান থেকে সেই প্রশ্ন হতে পারে, এখান থেকে হলে এই প্রশ্ন, এই যে ট্রান্সমিশন লাইন। এবার আসো, এবার যে আমরা এই ট্রান্সমিশন লাইনের ইনপুট ইম্পিডেন্স বের করলাম, এবার আসো এই ইনপুট ইম্পিডেন্সের আরেকটু ডিটেইলস, সেটা হলো লসলেস কন্ডিশনে এটাকে, এই ইকুয়েশন গুলিকে আমরা দেখব। লসলেস কন্ডিশনে দেখার অর্থ হচ্ছে যে লসলেস কন্ডিশন আর হাই ফ্রিকোয়েন্সি কন্ডিশন একই, ফলে লসলেস কন্ডিশনে এদের কি চেঞ্জ হয় সেটা দেখব। এবং সেটা দেখতে গেলে তখন আমাদের এই ভি নট আই নট এর ভ্যালুগুলিকে আমরা হাই ফ্রিকোয়েন্সিতে লসলেসের জন্য সাজাবো। তো লসলেসের জন্য সাজানো মানে হচ্ছে আর এবং জি এগুলোকে বাদ দাও বা আলফাকে বাদ দাও। এইভাবে করে আরেকটা ইকুয়েশন আমরা পাই, তখন এটাকে tan হাইপারবোলিক ইকুয়েশনটা, এই যে tan হাইপারবোলিক ইকুয়েশনটা সিম্পলি tan ইকুয়েশনে পরিণত হয়। এই যে সিম্পলি tan ইকুয়েশনে পরিণত হয়।
আর বিটা জেড বিটা ইম্পিডেন্সটাকে আমরা কি বলবো ইমাজিনারি পার্টটা রেখে রিয়েল পার্টটাকে বাদ দিয়ে এটাকে আমরা tan ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করব। এই তফাৎটা বোঝার চেষ্টা করো। লসলেসের জন্য হলো সিম্পলি ট্রিগোনোমেট্রিক ফাংশন হলো tan, আর লসলেস না হলে জেনারেল ভাবে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সটাকে প্রকাশ করতে হয় tan হাইপারবোলিক দিয়ে। এই তফাৎ। এবার আসো আমরা ইনপুট ইম্পিডেন্স বের করব, মানে ট্রান্সমিশন লাইনের ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স। এটা বিভিন্ন জায়গাতে বের করা যায়। আমরা z equal to l এই টার্মিনালে লসলেস ইকুয়েশনে যদি আমরা বের করি zin, তখন হয় আমাদের zl। তার মানে এখানে ইম্পিডেন্স এখানে যা দিব এখানে ইম্পিডেন্স যা দিব zl, সেটাই আমার ওই ইয়েতে ট্রান্সমিশন লাইনে সেটাকে আমাদের দিতে হবে। সেই জন্য এই যে দেখো ইনপুট ইম্পিডেন্স সমান, এটা আবার বোধহয় খুললে ভালো হইতো। এই যে জেড ইন অ্যাট ডিস্টেন্স এল, এলে জেড ইনটাই হচ্ছে জেড এল এর সমান। দ্যাট মিনস জেড ইল জেড এল সমান না হলে পরে এখানে ম্যাক্সিমাম সিগন্যাল আসতো না। তার মানে এই যে জেড ইনটা আছে, এই জেড ইনটা আর জেড এল এর সমান হবে, এটা আমরা বলতে চাচ্ছি। এটাকে বলবো ম্যাচিং কন্ডিশন। তাহলে আরেকটা কন্ডিশন হচ্ছে এই জেড ইকুয়াল টু 0-তে, জেড ইকুয়াল টু এল এর একটা কন্ডিশন দেখলাম। এবার জেড ইকুয়াল টু এল এ একটা কন্ডিশন দেখবো, জেড ইকুয়াল টু এল। আবার জেড ইকুয়াল টু 0-তে, এই যে জেড ইকুয়াল টু 0-তে আমরা জেড ইন দেখবো। সেটা লিখছি আমি, সেটা হলো এই যে জেড নট 0 দিয়ে লিখছি, এবং এটার ক্যারেক্টার এটা এক একবার এক একটা ভ্যালু দেয়। একবার দেয় জেড এল এর সমান, আবার দেয় তো সেটা এই যে 25 ইকুয়েশনটা, এটা হলো জেড ইকুয়াল টু জেড নট এ ইম্পিডেন্স অফ এ ট্রান্সমিশন লাইন, ইনপুট ইম্পিডেন্স অফ এ ট্রান্সমিশন লাইন। এইটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। এইখানে খেয়াল করো, এই 25 ইকুয়েশনে জেড ইন নট ভ্যারি করে সাধারণত জেড এল এর সঙ্গে এবং এল এর সঙ্গে। এল যদি ভ্যারি করো তাও কিন্তু তোমার এটা চেঞ্জ হবে, ইনপুট ইম্পিডেন্স চেঞ্জ হবে। আর জেড এল যদি চেঞ্জ করো তাও কিন্তু, জেড এল হলো ইম্পিডেন্স, এটা চেঞ্জ করলেও তোমার ইয়ে হবে, জেড ইন চেঞ্জ হবে। আর জেড এল যদি চেঞ্জ করো তাও হবে। তো সেটা এই বিভিন্ন ভ্যারিয়েশনের জন্য আমরা এখানে এগুলো দেখাইছি কোনটার সময় কি হয়। যদি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেড নট হয় এই লাইনের, আর আউটপুটে তখন আমাদের ইনপুটে যে আউটপুট জেড এল ইকুয়াল টু ইনফিনিটি, জেড এন এর কি অবস্থা হবে দেখো। জেড এন এর ভ্যালু হচ্ছে তাহলে কি হলো, এই ছবিগুলো খেয়াল করো। এই ছবিগুলোতে আমরা কি দেখাইছি, এই ছবিগুলো দেখাইছি যে একটা ট্রান্সমিশন লাইন, তার আউটপুট সেকশনটা, আউটপুট টার্মিনাল দুটা ওপেন হতে পারে, শর্ট হতে পারে। যে শর্ট মানে এখানে একটা তার দিয়ে লাগাই দিলাম, এখানে কোনো ইম্পিডেন্স দেওয়া হলো না। শর্ট হতে পারে, অথবা তুমি একটা ম্যাচিং লোড দিতে পারো, যার ইনপুট ইম্পিডেন্স এটা সমান দেওয়া যায়, জেড ইকুয়াল টু জেড নট দেওয়া যায়। তা যদি হয় তাহলে এই তিনটা কন্ডিশনের জন্য আমরা এখানে এই যে লিখছি জেড ইকুয়াল টু ইনফিনিটি ওপেন সার্কিট কন্ডিশন, এটাকে ওপেন সার্কিট কন্ডিশন বলে জেড ইকুয়াল টু ইনফিনিটি। আরেকটা হলো শর্ট সার্কিট কন্ডিশন, তখন যখন আমরা আউটপুটটা শর্ট করে দেব। আরেকটা হলো ম্যাচড কন্ডিশন, ম্যাচড কন্ডিশনে ইম্পিডেন্সটা ম্যাচিং হয়। এই যে 26, 27, 28 নম্বর ইকুয়েশন দিয়ে এই কথাগুলো বোঝানো হচ্ছে।
26, 27, 28। তাহলে এই কন্ডিশন গুলো এবার ম্যাথমেটিক্যালি কি হয় সেটা দেখবো। এই জেড ইন উইথ জেড এল এই ভ্যারিয়েশনটা যদি তিনটা কন্ডিশনের জন্য দেখি তাহলে দেখা যায় যে যদি আমরা এই কন্ডিশন গুলো বসাই, যেমন এখানে এই যে লিখছি জেড ইন ওসি ওপেন সার্কিট, জেড ইন এসসি শর্ট সার্কিট, জেড ইন শর্ট সার্কিট ওপেন সার্কিট দেখাইছি, পরে এই ম্যাচটা পরে দেখাবো। শর্ট সার্কিট ওপেন সার্কিটের এই ভ্যালু গুলো হচ্ছে এইটুকু, মাইনাস জে নট কট অফ এত মাইনাস প্লাস জে নট টেন অফ এত। এই 29, 30 দুটো ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের জেড নট ওপেন সার্কিট আর জেড নট শর্ট সার্কিটের কন্ডিশন। আরেকটা রয়ে গেছে সেটা পরে। এখন এগুলোর জন্য যে ভ্যালুটা আসছে, এই যে ডান দিকে যে ভ্যালুটা, এই যে 29, 30 এর ইকুয়েশনের যে মাইনাস, এই যে এই অংশটা, এই ভ্যালুটাকে যদি আমি প্লট করি তাহলে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স পাই। সেটা হলো, এবার দেখো এই ক্যারেক্টারিস্টিক্সটা দেখো, এটাকে এখান থেকে বোঝানো, এখানেও বোঝানো যায়, ভ্যালু থেকেও বোঝানো যায়। আচ্ছা ঠিক আছে, ভ্যালু থেকেও ছবি দেখে বোঝাই, ছবি ভালো হবে। যদি আমরা এটাকে বুঝাই যে আমাদের এই যে লেন্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হলো ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, এটা হলো শর্ট সার্কিটেড ইম্পিডেন্স। শর্ট সার্কিটে যখন আমরা করব তখন এটার ক্যারেক্টারিস্টিক্স, এই ইম্পিডেন্সের ক্যারেক্টারিস্টিক্স হলো এরকম। কি হচ্ছে, at some point theta equal to 90 তে এটা ইনফিনিটি ভ্যালু হয়ে যায়, ইনফাইনাইট ভ্যালু হয়ে যায়, অথবা মাইনাস ইনফিনিটিতে চলে যেতে পারে, মাইনাস ইনফিনিটিতে চলে যেতে পারে। কিন্তু এখানে দেখার বিষয় হলো, যেহেতু এই ওয়াই অ্যাক্সিস হলো ইম্পিডেন্স, খেয়াল করতেছো তোমরা, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ইম্পিডেন্স, জিরো থেকে উপরে মানে হচ্ছে এই অংশটা হচ্ছে পজিটিভ আর এই অংশটা হচ্ছে নেগেটিভ। তো যখন আমাদের এই ওপেন সার্কিটটা ভ্যারিয়েশন অফ এল, যখন এই এলটা আমাদের পাই এর নিচে 90, পাই না তো, পাই বাই 2, সরি পাই বাই 2 নিচে, তখন একরকম বিহেভিয়ার। আবার যখন পাই বাই 2 থেকে পাইয়ের উপরে অথবা পাইয়ের ম্যাক্সিমাম পাই সমান মানে 180 এর মধ্যে থাকে, পাইয়ের মধ্যে থাকে, তখন একরকম ভ্যালু হয়। কেন কিরকম ভাবে বুঝাই সেটা বলো। দেখো এখানে, দেখো এইখানে হলো পজিটিভ ভ্যালু, পজিটিভ মানে হলো ইন্ডাকটিভ ভ্যালু, ইন্ডাকটিভ ভ্যালু। তাহলে এই যে তারটা, এই যে তারটা কোয়েক্সিয়াল কেবলটা যখন ওপেন থাকবে তখন এটা কিন্তু ইন্ডাকটিভ বিহেভিয়ার সে আমাদের দিবে। তখন যদি তুমি এটাকে যে কোনো একটা টার্মিনাল এইভাবে যদি তুমি সার্কিটে লাগাই রাখো, মাইক্রোওয়েভ সার্কিট, তখন সেটা কিন্তু একটা ইন্ডাকটিভ সার্কিট এলিমেন্ট হিসেবে সার্কিটে লাগানো আছে ধরে নিতে হবে। ওটা কিন্তু সার্কিটে ওপেন আছে তা না। আবার অন দি আদার হ্যান্ড, ওই একই সেকশন যখন তুমি শর্ট করবা, একই সেকশন যখন তুমি ইয়েটা বাড়ায় দাও, ফেজ অ্যাঙ্গেলটা যদি বাড়ায় দাও 90-র উপরে চলে যায়, তখন কিন্তু সেটা আরেকটা ইম্পিডেন্স, সেটা হলো আরেকটা ইম্পিডেন্স, সেটা আরেকটা রিঅ্যাক্ট্যান্স, হ্যাঁ আরেকটা রিঅ্যাক্ট্যান্স, সেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আকারে দেখা দিবে। এবং সেটা হলো এই দেখো, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে এইরকম ভাবে আসে, সেটা হলো নেগেটিভ পার্ট। একটা ইন্ডাকটিভ পার্ট হলো পজিটিভ অংশটা, আর একটা নেগেটিভ পার্টটা হচ্ছে ক্যাপাসিটিভ পার্ট। ফলে তারগুলিকে তুমি যদি ক্যাপাসিটিভ তার যদি তুমি ঠিক মতো চুজ না করো, তাহলে কিন্তু এটা কখনো একটা সেকশন ক্যাপাসিটিভ এফেক্টও দেখা দিতে পারে, ইন্ডাকটিভ এফেক্টও দেখা দিতে পারে। এই দুইটা তারের কন্ডিশন থেকে আমরা বুঝতে পারি এটাকে যদি তুমি
ইন্ডাকটিভ তার হিসেবে ব্যবহার করতে চাও তাহলে এক ধরনের ক্যালকুলেশন, যদি ক্যাপাসিটিভ হিসাবে ব্যবহার করতে চাও তাহলে আরেক ধরনের ক্যালকুলেশন। এই দুইটা, এই যে শর্ট এবং ওপেনের এটা দেখাই গেলাম। এরপরে সি আসো। সি হচ্ছে আমাদের সি হচ্ছে এটা হলো বি, ভ্যারিয়েশন অফ জেড নট উইথ রেসপেক্ট টু এল। এল এর সাথেও কিন্তু এটা কখনো ক্যাপাসিটিভ কখনো ইন্ডাকটিভ হয়, এল ভ্যারি করলেও। এই যে এটা এল ভ্যারি করে আমি দেখাইলাম টেবিলে, কখনো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কখনো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সে শো করে। অতএব একেবারে তারটা যখন ডিজাইন করবা সার্কিটে তখন যেন কোনো খোলা তার এইভাবে লাগানো না থাকে, তখন কিন্তু দেখবি যে সার্কিটে ইন্ডাকট্যান্স বেড়ে গেছে, ক্যাপাসিটেন্সও বাড়া বা কমা হতে পারে। তো এই জন্য এই ট্রান্সমিশন লাইনগুলোর এই তিনটা অবস্থা খুবই জরুরি। মানে সার্কিটে লাগাইতে গেলে তুমি ক্যাপাসিটর লাগাচ্ছ না ইন্ডাক্টর লাগাচ্ছ সেটা কিন্তু খেয়াল করতে হবে। অতএব এইটা ভুললে চলবে না। তবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও পরীক্ষায় আসে এই আর কি। যদিও এটা বেশ ক্যালকুলেশন, এর মধ্যে বিভ্রুটি ক্যালকুলেশন আছে, এগুলোকে একটু যদি মাথায় ঢুকাইতে পারো তাহলে হয়তো এটা আনসার দিতে পারবা। ভাইভাতে কিন্তু আসেই, ভাইভাতে আসেই। আচ্ছা, তারপরে আমি এখন বাকি আর কিছু নাই, বাকিগুলো সব হলো আমি কতগুলো এক্সাম্পল দিয়ে গেছি। সে এক্সাম্পলটা হচ্ছে যদি λ/4 হয় এল এর ভ্যালু, λ/4, λ/4 মানে হলো কোয়ার্টার ওয়েভ, একটা ওয়েভের 4/1 ভাগ কোয়ার্টার ওয়েভ। এই জন্য এই কোয়ার্টার ওয়েভ লাইনকে কখনো কখনো কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের সঙ্গে তুলনা করা হয়েছে। সে এটার কতগুলো কারণ আছে। যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের অর্থ এটা হচ্ছে যখন আমাদের এল, লেংথ অফ এল, যখন সে লেংথ অফ এল ইকুয়াল টু λ/4, λ/4 যদি হয় তাহলে ওরা যে ইয়েটা হবে এল ইকুয়াল টু λ/4 যদি হয় তখন যে ক্যারেক্টারিস্টিক্সটা পাওয়া যাবে ট্রান্সমিশন লাইনের সেটা হলো কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার। কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার মানে কিভাবে কি কাজ করে দেখো, এটা একটু অন্যরকম, একটু বেজাল্লা বলতে এরকম বুঝাচ্ছি আমি, দেখো ছবি দিয়ে বুঝাইছি। এই যে ট্রান্সমিশন লাইনটা আছে এটা হলো আমাদের অরিজিনালটা, এটা লেংথ যদি λ/4 হয়, কোয়ার্টার ওয়েভ হয়, আর এখানে যদি একটা লোড থাকে ZL, তখন এটা কিন্তু আসলে ইনফ্যাক্ট এই অংশটা আমার এইটুকু দিয়ে রিপ্রেজেন্ট করলেই হয়। Z1 একটা মাইক্রো ট্রান্সমিশন লাইন, তার সঙ্গে একটা লোড লাগাইলা। কিন্তু এই যে ট্রান্সমিশন লাইন লাগাইলা, এটা আরেকটা ট্রান্সমিশন লাইন, আরেকটা ট্রান্সমিশন লাইন Z0 এর সঙ্গে যদি তুমি লাগাইতে চাও, তখন একটা সুবিধা হলো যে এখানে এখানে ডাইরেক্টলি যদি লাগাও, এই ট্রান্সমিশন লাইনটা হচ্ছে এটা, আর এইটা হচ্ছে নতুন, Z1টা হচ্ছে নতুন। যদি আমরা এই Z0 এবং ZL টা ম্যাচিং করতে যাই তখন আমরা হয়তো কখনো কখনো সাকসেসফুল হই, কখনো হই না। কিন্তু যদি এরকম মাঝখানে একটা বাফার ট্রান্সমিশন লাইন ইউজ করি, যেটার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স Z1, তখন কিন্তু এই Z0 এবং ZL ম্যাচ করানো খুব সোজা। সেটা কিভাবে, এই যে এখানে করা হয়েছে, আমরা সেটা করছি, সেটা হলো এটা Z0 কোয়ার্টার ওয়েভ ইকুয়াল টু হাফ 1 স্কোয়ার Z0 ZL। এখন ZL এর ভ্যালু যদি আমার ইয়ে হয় তখন কিন্তু আর এটা ওইভাবে থাকবে না, ZL ইকুয়াল টু ZL। তাহলে এই কোয়ার্টার ওয়েভের জন্য Z0 ইকুয়াল টু Z1 ZL মানে পাইলাম। এখন Z1 Z1 দুটো ফর্মুলা হচ্ছে Z0 ইন্টু ZL। এখান থেকে দেখা যায় যদি তুমি ট্রান্সমিশন লাইনটার অরিজিনাল যে দুটো ট্রান্সমিশন লাইন আছে সেটার থেকে নতুন একটা Z1টা যদি তুমি চুজ করতে পারো তাহলে এই ম্যাচিংটা সবচেয়ে ইজিয়ার হয়। এই ইজিয়ার করার জন্যই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করা হয়। এই তাহলে এই আজকের লেকচারের থার্ড পয়েন্ট হচ্ছে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার। তার মানে একটা ট্রান্সমিশন লাইনকে λ/4 লেংথের একটা ট্রান্সমিশন লাইন নিতে হবে। সেটা যদি নাও
তাহলে এবার যদি এই 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 ট্রান্সমিশন লাইন এবং তার আগে আরেকটা ট্রান্সমিশন লাইন জেড নট এবং এদের আউটপুটে একটা লোড আছে যদি জেড.এল হয়, তাহলে তিনটাকে ম্যাচিং করাইতে হইলে আমার এই Z1 এর মতো একটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের লাইন হলেই চলবে, এবং যার ভ্যালু হচ্ছে এই যে Z1 ইকুয়াল টু হচ্ছে Z0 স্কয়ার রুট অফ Z। এইরকম একটা নোন ট্রান্সমিশন লাইন যদি তুমি নাও এবং এই দুইটার মাঝখানে বসাও, এই দুইটার মাঝখানে বসাও, তাহলে এইবার এখানে লোড মানে এইখানে এই মাঝখানে যদি বসাও, তাহলে এই লোড এবং এইবার Z0 এই অরিজিনাল ট্রান্সমিশন লাইন এবং Z0 ম্যাচিং করা ইজিয়ার হয়ে যায়। এই হলো একটা অ্যাক্সেস লেংথের লাইন এখানে লাগাইতে হবে। এই λ/4 লেংথের একটা লাইন যদি তুমি লাগাও তাহলে এই ম্যাচিংটা খুব সহজ হয়ে যায়। এটা হলো থার্ড পয়েন্ট অফ দ্য লেকচার। তাহলে এই লেকচারের যেখানে বাকিটা হলো এগুলো অঙ্ক আছে, এই লেকচারের প্রথম মানে থার্ড পয়েন্টটা হচ্ছে একটা এক্সট্রা ট্রান্সমিশন লাইন সেকশন নিতে হবে যার লেংথ হচ্ছে λ/4, সেটা লোড এবং নোন ট্রান্সমিশন লাইনের মাঝখানে বসাইতে হবে। তাহলে দেখা যাবে যে মেইন ট্রান্সমিশন লাইন এবং লোডের মধ্যে ম্যাচিংটা ইজিয়ার হয়ে যায়। এই হলো কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের কাজ। দ্বিতীয়ত, এখানে আমরা যারা ট্রান্সমিশন লাইন নিয়ে পড়ি তারা দেখলাম যে ভোল্টেজ এবং কারেন্ট সোর্সকে কিভাবে রিলেট করা যায়। আর 3 নম্বরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের থিওরিটিক্যাল ক্যালকুলেশন কিভাবে হয় এবং এর ম্যাগনিটিউড। একটা एग्जांपल আমি আজকে মোটামুটি একটা লেকচার শেষ করলাম, খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে টুকিটাকে 5 নম্বর 2 নম্বর 4 নম্বরের কোশ্চেন থাকে, অতএব 3-4টা কোশ্চেনের টুকিটাকে দিয়ে ফেললাম। এগুলাকে যদি ভালো করে না পড়ো, কেয়ারফুলি না পড়ো, পরীক্ষায় ডেরাইভ করতে পারবে না, পরীক্ষায় লিখতে পারবে না, ফলে তোমার 2-4-5 নম্বর চলে যাবে। অথচ এখান থেকে একটা কোশ্চেন প্রতিবার আসে উইথ অ্যান এক্সাম্পল। এই যে উইথ অ্যান এক্সাম্পল এখানেও দেওয়া আছে। তো এইটা হলো আজকের লেকচারের শেষ অংশটা। তোমরা কি আর কিছু বললে বলো, নাইলে কিন্তু আজকের লেকচার এখানে শেষ করব। কালকে আমাদের যথারীতি একটা সানডেতে 11:30টায় একটা লেকচার আছে, সেটা হলো ট্রান্সমিশন লাইনের আরেকটা লেকচার, ট্রান্সমিশন লাইন 3। তারও অ্যানাদার লেকচার রয়ে গেছে, সেটা আজকে শেষ করা সম্ভব হয় নাই, অনেক লম্বা, সেটা শুরু করব। আর যদি তোমরা আজকে বিকালে সময় দাও তাহলে আরেকটা লেকচার দিতে পারি 2টা-2:30টার দিকে। কি বলো, কিছু বলো। আর কি লেকচার আজকে, আর কি লেকচার শুনবা না আজকে আর না কাল? আজকে স্যার না দিলে আজকে থাক। তাহলে কালকে আবার 11:30টায় আসেন এজ ইউজুয়াল যথারীতি, তাহলে ওখানেই আমরা আরেকটা লেকচার এবং যতদূর পারি সেখানে আর একটু আলোচনা করবো। তাহলে ট্রান্সমিশন লাইনের এই যে প্রবলেম গুলো, এগুলো কিন্তু বেশ কঠিন প্রবলেম, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। আমি তো সময় কমের জন্য পড়াইতে পারি না। তাহলে ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকবে তোমাদের? আপনি স্যার লেকচার 12তে স্যার ক্লাসে একবার একটা মজার জিনিস পড়িয়েছিলেন, মানে টাইটেল এরকম ছিল স্যার, ওটার হার্ড কপিটা মেবি স্যার রাফাতকে দিয়েছিলেন স্যার, ওটাই সফট কপি কি স্যার আপলোড দেওয়া যাবে? ও, ওই যে হার্ড কপির সফট কপি, দেখি আমি খুঁজে বের করে আমি আপলোড করে দিচ্ছি। জি স্যার। আচ্ছা, আপলোড করে দিচ্ছি, যদি পাই তাহলে আপলোড করে দেব। আমি আপাতত তাহলে আজকের এই লেকচারটা এখানে শেষ করলাম। আমি খুঁজতে